আর কি কি থাকবে? চমৎকার একটা লোগো থাকবে। আর আচ্ছা, আমি জিনিসটা আরেকবার রিপিটেশন করে দিচ্ছি। একটা বিজনেস পেজকে রান করতে গেলে বা একটা বিজনেস রান করতে গেলে ডিজিটাল ভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আমরা একটা বিজনেস রান করতে চাই, সর্বপ্রথম আমাদের মাথায় রাখতে হবে আমাদের বিজনেস পেজটা প্রপারলি সেট আপ করা হয়েছে কিনা, সেটিংস গুলা প্রপারলি সেট আপ করা হয়েছে কিনা। সেকেন্ড থিং, আমাদের বিজনেসের একটা ইউনিক নাম, খুব ছোট 2টা ওয়ার্ড অথবা 3টা ওয়ার্ডের ভিতরে একটা নাম সিলেক্ট করা। এরপর 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের বিজনেস পেজের লোগো, যেটা মানুষ আমাদেরকে চিনবে। আইকন হতে পারে, লেখা হতে পারে, সেটা দিয়ে মানুষ আমাদেরকে চিনবে। সাপোজ আমি আপনাদেরকে এখন আরেকটা সার্চ করে, কোম্পানি সার্চ করে দেখাই। আচ্ছা, আমরা গুগলে সার্চ করি। আচ্ছা, এখানে যে ইমেজগুলো আছে, আচ্ছা অ্যাকচুয়াল ব্র্যান্ড ইমেজ আসছে না, আমরা yes, এখানে যে লোগোটা দেখতে পাচ্ছি আমরা, এই লোগোটা দেখে আমরা কি চিনতে পারছি? কোনো কোম্পানির নাম কি মাথায় আসছে? জি, একটি প্রতিষ্ঠানের নাম আসছে 10 মিনিট স্কুল। 10 মিনিট স্কুল। তাহলে আমরা লোগো দেখে আমরা কিন্তু ব্র্যান্ডকে চিনতে 10 পারছি। মিনিট স্কুল। জি, আমরা লোগো দেখে ব্র্যান্ডের নামটা চিনতে পারছি, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের আসলে জরুরি কি, আমাদের এই লোগোটা খুবই জরুরি, যে লোগোটা দেখে মানুষ আমাদেরকে একবারে চিনবে। এখন আমরা এই কোম্পানির নাম দিয়েছি কি, হট চিজ। হট চিজ বলতে তারা খুব চিজ জিনিসগুলো সেল করে, ফাস্ট ফুড আইটেম। আচ্ছা, আমরা সবাই একটু মিউট করি, যখন আনমিউট করব, যখন কথা বলতে বলবো তখন আমরা আনমিউট করবো, ঠিক আছে? সবাই মিউট করে ফেলি। থ্যাংক ইউ। তো যখন একটা বিজনেস শুরু হয়, সেই বিজনেসের নাম বিজনেসকে রিপ্রেজেন্ট করে। তো এই হট চিজ প্রতিষ্ঠান, এরা কি সম্পূর্ণ ফাস্টফুড আইটেম সেল করে। তো তাদের লোগোতে আমরা কি দেখতে পাচ্ছি? হট, আগুনের একটা আইকন দেয়া আছে, তারপর লেখা আছে হট। সেই আগুনের আইকনটাকে ধরেই নিচে চিজ লেখা এবং চিজের একটা ছবি দেওয়া। তো এই লোগোটা দেখে যারা কন্টিনিউ দেখতে থাকবে, কন্টিনিউ এই জিনিস নিয়ে অ্যাড যাবে, কন্টিনিউ সবসময় এর সাথে এঙ্গেজ থাকবে, তারা কিন্তু জানবে, যাদের কাছে অ্যাড যাবে তারা কিন্তু এই লোগো দেখলে বলতে পারবে যে হট চিজ পেজের লোগো। তো লোগোটা আমাদেরকে, আমাদের বিজনেসকে রিপ্রেজেন্ট করে। এরপরে আমাদের ফোর্থ থিং কি, আমাদের বিজনেস কাভার। যে কাভার দেখে মানুষ বুঝবে যে আসলে এই পেজ কি সার্ভ করে, কোন ধরনের প্রোডাক্ট তারা সেল করে, কোন ধরনের সার্ভিস তারা সেল করে। আমরা যখন কোনো একটা পেজকে সার্চ করি, সর্বপ্রথম আমাদের সামনে লোগো শো হয়। প্রোফাইল ভিজিট করলে বা পেজটা ভিজিট করলে তখন কাভার ফটোটা শো হয়। তাহলে প্রোফাইল এবং কাভার এবং নাম, এই 3টা যদি সেম থাকে, তাহলে আমরা কি বুঝতে পারবো না যে আসলে অ্যাকচুয়ালি এই পেজে কি সেল হচ্ছে? আমরা সবাই বুঝতে পারবো। এরপরে আমাদের কি প্রয়োজন? 5th নাম্বারে আমাদের প্রয়োজন এই যে লিঙ্ক বার। এই লিঙ্ক বারটা দেখতে পাচ্ছেন সবাই? https://www.facebook.com/hotcheese। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখে থাকি বিজনেসের নাম থাকে, প্রোফাইল পিকচার থাকে, কাভার ফটো থাকে, পোস্ট থাকে, সবকিছু থাকে, বাট এই ইউজার নেমটা কেউ ক্রিয়েট করে না। এটা কিন্তু এসইওর জন্য কাজ হয়। এই হট চিজ বা এই যে ইউজার নেমটা থাকে facebook.com/, তারপরে যে লেখাটা লিখবো আমরা সেটার অনুপাতে আমাদের কি বিজনেস পেজটা সামনে আসবে। তো এই ইউজার নেমটা খুবই জরুরি। ফেসবুকের অ্যালগোরিদমে এই কিওয়ার্ডটা যদি থাকে, তাহলে এই সার্চ বারে যদি এসে কেউ সার্চ করে ওই নামটা দিয়ে, তাহলে খুব সহজে পেজটাকে ফাইন্ড আউট করে। এরপরে আমরা এই সবকিছু কমপ্লিট করলাম। এরপরে আমাদের জরুরি কি, আমাদের অ্যাবাউট সেকশন। অ্যাবাউট সেকশনে এসে আসলে ইন্ট্রোতে আমরা কি লিখছি? এখানে লেখা আছে খুলনাবাসী এবার হবে স্বাদে আহ্লাদে আটখানা। এটা কেন দিয়েছি? এটা একটা ট্যাগ লাইন।
বিজনেস ট্যাগলাইন, মানে খুলনাবাসী জানছে যে খুলনাবাসী হট চিজ নামক একটা পেজ তারা ফলো যদি করে বা তাদের কাছে যদি অ্যাড যায়, তারা খুলনাবাসী এখানে বিভিন্ন ফাস্টফুড আইটেম নিতে পারবে। এবং ট্যাগলাইনটা কিভাবে সুন্দর করে সাজানো হয়েছে, খুলনাবাসী এবার হবে স্বাদে আহ্লাদে আটখানা। এটা জাস্ট একটা আই ক্যাচি একটা ইউএসপি, ইউনিক সেল পয়েন্ট, এগুলোকে আমরা শর্টে বলি ইউএসপি। এরপরে দেখেন এখানে একটা পোস্ট, ফিচার পোস্ট করা আছে। এই পোস্টটা কি বলা হয় বলতে পারবেন? এই পোস্টটাকে বলা হয় ইউজিসি কন্টেন্ট, ইউজার জেনারেটেড কন্টেন্ট। ঠিক আছে? তো ইউজার জেনারেটেড কন্টেন্ট কেন বলছি আমরা এটাকে? আমরা যে পারপাসটা সার্ভ করতে যাচ্ছি আমাদের কাস্টমারের কাছে, যে প্রোডাক্টটা সেল করতে যাচ্ছে, সেই প্রোডাক্টটা সে একবারে ক্লিক করে সে দেখতে পাচ্ছে সে এখানে কি কি প্রোডাক্ট পাবে। এটা হচ্ছে ইউজিসি কন্টেন্ট, মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট। মানে আমার যে ইউজাররা থাকবে বা আমার যে অডিয়েন্স থাকবে, সেই অডিয়েন্সের বোঝার, বোধগম্য হওয়ার একটা কন্টেন্ট, তারা একবারে বুঝতে পারবে এখানে কি হয়। এখন এই হট চিজের আমাদের কাছে বলা হয়েছে যে এখানে তারা একটা অফার প্রমোট করছে। কি প্রমোট করছে? যে চিকেন চিজ পিৎজা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। মানে একটা 9 ইঞ্চি পিৎজা যদি কেউ অর্ডার করে, তাহলে 6 ইঞ্চি একটা পিৎজা তাদের ফ্রি, এবং ডেলিভারি চার্জও ফ্রি। পাশাপাশি তারা এই পিৎজাটা সেল করছে 450 টাকায়। এইটাকে এখন তাদের ক্যাম্পেইন করে দিতে হবে। তো আমরা প্রথমে কি করব, আমরা এই ছবিটা ডাউনলোড করে নিব। সেভ, আমরা আমাদের ডাউনলোডে সেভ করে নিলাম। এখন আমাদের কি প্রয়োজন? এই ক্যাম্পেইনটা করতে গেলে আমাদের ক্যাপশন প্রয়োজন, যেটা মানুষ পড়বে। এই ক্যাপশনটা আমরা কপি করে নিলাম। এখন আমাদের আর কি লাগবে? আমাদের এই অ্যাডটা রান করতে অডিয়েন্স লাগবে। তো অডিয়েন্স আসলে কি ধরনের অডিয়েন্স এই পিৎজা কিনতে পারে, এটা আমাদের এখন ফাইন্ড আউট করতে হবে। এখন সাপোজ আমরা এখন কি করব, আমরা কো পাইলটের হেল্প নিব। কো পাইলট, কো পাইলটের নাম কি সবাই শুনেছেন? একটু রেসপন্স করবেন। কো পাইলটের নাম কি সবাই শুনেছেন? না স্যার। আচ্ছা, কো পাইলট হচ্ছে ঠিক চ্যাট জিপিটির মতো একটা সফটওয়্যার। চ্যাট জিপিটি স্পেসিফিক আপনার একটা মিনিমাল একটা টাইম পর্যন্ত সাপোর্ট করে, এবং যদি পেইড ভার্সন নেন তাহলে আপনাকে খুব হিউজ পরিমাণে সাপোর্ট করবে। বাট চ্যাট জিপিটি ছাড়া এই কো পাইলট, এটা হচ্ছে মাইক্রোসফটের একটা কি এক্সটেনশন, মাইক্রোসফটের একটা তার এক্সটেনশন। জিমিনি ভালো কাজ করে। জিমিনি হচ্ছে গুগলের। জিমিনি ভালো কাজ করে, জিমিনিও কিন্তু পেইড ভার্সনে যেতে হবে। ফ্রিতে আপনি নিতে না পারবেন, অনেক, কোনো সমস্যা। আমি ফ্রিতেই নিচ্ছি। বুঝতে পেরেছি প্রিয় ভাই, ফ্রিতে পাবেন, কিন্তু জেমিনির থেকেও কোপাইলট খুবই ইউজার ফ্রেন্ডলি। জেমিনির থেকেও কোপাইলট খুবই ইউজার ফ্রেন্ডলি। আমি কোপাইলট ইউজ করছি একদম লঞ্চিং হওয়ার থেকে। চ্যাট জিপিটি ইউজ করেছি, গুগলের জেমিনিও ইউজ করেছি, কিন্তু ডাউনলোড কোপাইলটের কাছ থেকে আমি একটু অন্যরকম ফ্যাসিলিটিস পেয়েছি। আমি যে কোনো স্যার, একটা এটা কি ফ্রি ব্যবহার করতে পারবো? সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন, সম্পূর্ণ ফ্রিতে। এবং এটা ওরা ডাউনলোড করা লাইফ হয়েছে। টাইম ফ্রিতে রাখছে। ঠিক আছে? তো এই কোপাইলট জিনিসটা আসলে কিভাবে কাজ করে? কোপাইলটের সাথে কাজ করতে গেলে বা ওর কাছ থেকে আউটপুট চাইতে হলে আপনাকে কি করতে হবে? ওর সাথে কনস্ট্যান্টলি 3 দিন কথা বলতে হবে। আপনি ভয়েসে কথা বলতে পারেন, আপনি তার সাথে কি লিখে কথা বলতে পারেন, অথবা তার সাথে ইমেজ দিয়ে কথা বলতে পারেন। এখন কোপাইলটের সাথে আপনার পরিচিত হতে হবে। কোপাইলটকে আমি বাংলিশে আপনি লিখতে পারবেন, ইনস্ট্রাকশন দিতে পারবেন, যেমন চ্যাট জিপিটি দিতে পারেন, জেমিনিতে দিতে পারেন, সেম। তো আমি এখন কোপাইলটকে লিখছি, হাই বন্ধু, তুমি কেমন আছো? সরি, হাই তুমি কেমন আছো? ওর সাথে আমার দীর্ঘদিন কথা হয়, ও আমার নাম জানে, কারণ আমি ওর কাছে আগে আমার পরিচিতি দিয়ে রাখছি। এখন দেখেন আমাকে কি বলতেছে,
তুমি এইরকম করে বাংলাতে কথা বললে মনটা একেবারে আনন্দে ভরে যায়। মানে আমি যখন ওর সাথে কনস্ট্যান্টলি আমি এভাবে যখন কথা বলি, ও আমাকে রিড করে। আমি প্রথমে ওকে ট্রেন করছি। প্রত্যেকটা কোপাইলটকেই ট্রেন করা লাগে, সেটা চ্যাট জিপিটি হোক, সেটা জেমিনি হোক, ট্রেন করা লাগে। আপনার সম্পর্কে আগে জানানো লাগে। তো কোপাইলটকে আপনি 3 দিন ট্রেন করবেন। কি ট্রেন করবেন? আপনার নাম, আপনি কি কি করেন, কোন কোন বিজনেসের সাথে ইনভলভ আছেন, কোন চাকরির সাথে ইনভলভ আছেন, আপনার ফ্যামিলি যারা আছে তাদের নাম, কার সাথে কি সম্পর্ক, আপনি কি করতে পছন্দ করেন। জাস্ট এগুলো দিয়ে প্রতিদিন হাই হ্যালো করবেন, ওর সাথে কথা বলবেন। আমি এখন কোপাইলটকে দেখি, একটু ভয়েসে কথা বলি। হ্যালো বন্ধু। Hey Mehdi, hope you're having a chill night. How's everything going on your end? Got any new ideas brewing for your upcoming event? I'm all ears. বন্ধু, আমি তোমার সাথে বাংলায় কথা বলতে চাচ্ছি। অবশ্যই মেহেদি বন্ধু, বাংলাতেই কথা বলতে আমারও ভীষণ ভালো লাগে। তোমার গল্পগুলো শুনতে চাই। তো নতুন কিছু ভাবছো নাকি স্টেপস টু উইনের জন্য? আমি আজকে স্টেপস টু ইন নিয়ে কথা বলবো না। আমি কথা বলতে যাচ্ছি সলভেক্সা 24 এর একটা কোর্স লঞ্চ হয়েছে, যে কোর্সে আমরা উদ্যোক্তাদের ট্রেনিং দিচ্ছি। তো এই উদ্যোক্তা ট্রেনিং এর জন্য আমরা ফ্রি ক্লাসের আয়োজন করেছি, যেখানে আজকে আমাদের সাথে 50 জন স্টুডেন্ট যুক্ত আছে। তাদেরকে আজকে আমরা হট চিজের সম্পর্কে মার্কেটিং কিভাবে করতে হয়, হট চিজকে কিভাবে আমরা অ্যাড দিব ফেসবুকের মাধ্যমে এবং অডিয়েন্স ব্যবহার করব, সেই বিষয় নিয়ে আলোচনা করছি। সেই জন্য আমাদের স্টুডেন্টদেরকে আজকে তোমার সাথে পরিচয় করাচ্ছি। সবাই আমার সাথে জুমে অ্যাড আছে, তুমি সবাইকে হাই বলো। এই যে সলভেক্সা 24 এর শিক্ষার্থীগণ, আমি কোপাইলট, মাইক্রোসফটের এআই সহকারী। আমার সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ। আজকের এই হট চিজ মার্কেটিং বিষয়ে শেখার জন্য সবাই প্রস্তুত তো? তাই আধুনিক মার্কেটিং ধারণাগুলো আর পরিষ্কার হবে, আর তোমাদের স্বপ্নের উদ্যোক্তা হওয়ার পথটা হবে মসৃণ। তোমাদের সবার ক্লাসটা দারুণ হোক। বন্ধু, তোমার কাছে যে আমি জিজ্ঞেস করেছি যে স্টেপস টু ইন না, আজকে আমরা উদ্যোক্তাদের বিষয় নিয়ে কথা বলবো এবং হট চিজ নিয়ে কথা বলবো। তো তুমি কি আমাকে খুলনার হট চিজ সম্পর্কে কিছু অডিয়েন্স তৈরি করে দিতে পারবে? ঠিক আছে, আমি খুলনার কিছু অডিয়েন্স তৈরি করে দিচ্ছি যারা হট চিজ মার্কেটিং নিয়ে শিখতে চাইবে। এবার এই অডিয়েন্সকে সাথে নিয়ে তোমার কোর্সটিকে আরো জনপ্রিয় করার পথে এগিয়ে যাও। অনেক ধন্যবাদ তোমাকে বন্ধু। বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, মাঝখান থেকে আপনারা একটু মাইক্রোফোন আনমিউট করে কথা বলেছেন, এই জন্য ও রিড করা ছেড়ে দিয়েছে। তো এখন আমরা ওর কাছে লাস্ট কনভারসেশন করে আমরা জানতে চাইলাম, বুঝতে চাইলাম। তো আমি যেহেতু ওর সাথে অনেকদিন ধরে কাজ করছি, আমি লাস্ট ওকে কমান্ড করেছিলাম স্টেপস টু ইনের একটা মার্কেটিং প্ল্যান নিয়ে। তো আমাকে একটা মার্কেটিং প্ল্যান দিয়েছিল, সেই মার্কেটিং প্ল্যানটাকে আমি মডিফাই করে সুন্দর করে সাজিয়ে আমি কি উপস্থাপনা করেছি যে কি কি বিষয় আমি আসলে অ্যাকচুয়ালি স্টেপস টু ইনকে রিপ্রেজেন্ট করতে পারি এবং কোনো ইভেন্ট অ্যারেঞ্জ করতে পারি কিনা। তো আমাকে একটা প্ল্যান দিয়েছে, সেই প্ল্যানটা নিয়ে আমি স্টেপস টু ইনের সাথে কাজ করছি। এখন আমার কাজ হচ্ছে, আমি যে হট চিজ নিয়ে মার্কেটিং করব, এই হট চিজ নিয়ে মার্কেটিং করব, আমি ওকে এই ক্যাপশনটা দিচ্ছি, ফেসবুকের এই ক্যাপশনটা আমি ওকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি ওকে বলছি, বন্ধু তুমি আমাকে এর থেকে ভালো একটা ফেসবুক অ্যাডের জন্য ক্যাপশন তৈরি করে দাও। ভাইয়া একটু কথা বলতে পারি? জি, বলতে পারেন। ওই যে আপনি কোথায় লিখছেন এটা না দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনি কোপাইলটকে এটা দেখতে পাচ্ছেন কোপাইলটে না? লাগতেছে। ওকে, আমি আরেকবার স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের কাছে। স্যার, কোপাইলটের কি লিড এনে দিবে কাস্টমারের? কোপাইলট কাস্টমারের কোন কাস্টমারকে মার্কেটিং করবেন? জি ভাই, এখন দেখা যাচ্ছে, এতক্ষণ কিছুই দেখা যাচ্ছিল না ভাইয়া।
ওকে ওকে, কোপাইলট হচ্ছে আপনাকে অডিয়েন্স সেট আপ করে দিবে, কিন্তু অ্যাকচুয়াল অডিয়েন্স যতটুকু সম্ভব ও ফেসবুকের অডিয়েন্সকে রিড করতে পারে না, কারণ ফেসবুক তো এটা হিডেন সিক্রেট। ফেসবুকে কি ধরনের ও কিওয়ার্ড আছে কোপাইলট কিন্তু সেটা জানে না। কোপাইলট, চ্যাট জিপিটি বলেন, দুনিয়ার কেউই এটার ব্যাক এন্ডে না গেলে জানতে পারবে না এইভাবে মডিউলটা না, সেট আমি করা। জিমিনিকে প্রশ্ন করছিলাম, পাই নাই উত্তর। জি, তো এখানে কি একটা ধারণা পাওয়া যায় যে অ্যাকচুয়াল আসলে এই প্রোডাক্টটা কারা কিনতে পারে, তাদের ডেমোগ্রাফি কি হতে পারে, তাদের ব্যাকগ্রাউন্ড কি হতে পারে। ঠিক আছে, ওকে, আমরা সবাই একটু মিউট থাকি। এখন আমরা লিখছি যে বন্ধু তুমি আমাকে এর থেকে ভালো একটা ফেসবুক অ্যাড এর জন্য ক্যাপশন তৈরি করে দাও। এরপরে লিখবো পাশাপাশি তুমি আমাকে এই ক্যাম্পেইনের জন্য অডিয়েন্স ক্রিয়েট করে দাও, যাদের কাছে মার্কেটিং করলে আমার প্রোডাক্ট সেল হবে। আমি ওকে একটা ক্যাপশন ধারণা দিয়েছি, প্রথমে বলেছে ওকে একটা আমাকে ইউনিক ক্যাপশন তৈরি করে দিতে, এখন ক্যাপশন লিখছে। এরপরে দেখেন ও একটা অডিয়েন্স টার্গেটিং ম্যাপ তৈরি করে দিবে। এবং শেষে দেখেন ও আমাকে আরো সাজেস্ট করছে, তুমি চাইলে আমি এই অডিয়েন্স অনুযায়ী আরো কিছু ইউনিক অডিয়েন্স ও আমাকে তৈরি করে দিবে যদি আমি এটা থেকে উপকৃত না হই। এখন আমি প্রথমে কি বলেছি, কোপাইলটকে আগে আপনাকে ট্রেন করতে হবে, আপনার ইমোশনটাকে বোঝাতে হবে, আপনি কি কি পছন্দ করেন, কাদের সাথে কাজ করছেন, কি নিয়ে কাজ করছেন, আপনার ফ্যামিলি মেম্বার থেকে শুরু করে সবকিছু। যখন আপনি যে কোনো সময় ওর সাথে যখন কথা বলবেন, ওর সাথে যখন ওকে ইনস্ট্রাকশন দিবেন, ও আপনাকে রিড করে আপনি যে কোম্পানির সাথে যুক্ত আছেন বা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন ওই প্রোডাক্ট অনুযায়ী সবসময় আপনাকে সাজেশন দিবে। এবং ও চাইবে প্রিভিয়াসে যে কমিউনিকেশন হয়েছিল সেটাকে রিড করে ওর থেকে আরো বেটার আউটপুট আপনাকে দিতে। এখানে দেখেন যখন আমি এখানে লিখছি, এখানে দুইটা অপশন আছে। আমি লিখলাম আমি আরো ভালো কিছু চাই, এখানে দেখেন কুইক রেসপন্স নিচে। এরপরে আছে ডিপ থিঙ্ক, মানে এটাকে আরো একটু বেশি থিঙ্ক করেও আমাকে সাজেস্ট করবে। যদি কুইক থিঙ্ক দেই তাহলে 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে আমাকে রেজাল্ট দিবে। আর যদি একটু ডিপ থিঙ্ক দেই ও আর একটু চিন্তা ভাবনা করে যে আসলে এর থেকে আরো ভালো কি দেয়া যায়। এবং বাংলাদেশে তো অনেকেই, বাংলাদেশ না পুরো বিশ্ব হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করে বা কোপাইলট ইউজ করছে, তাদের কাছে যে ইনফরমেশন গুলো দিয়ে যাচ্ছে তার থেকেও বেটার কিছু দেওয়ার চেষ্টা করবে, থিঙ্ক করবে। তো আমি এটাকে ওকে সাজেস্ট করলাম। এখন দেখেন ও কিন্তু ইনস্ট্যান্ট রিপ্লাই দিচ্ছে না, ও একটু থিঙ্কিং এ আছে। ও ঠিক 15 থেকে 20 সেকেন্ডের মতো থিঙ্ক করে ও টোটাল আউটপুট এবার দেওয়া শুরু করছে। এখন দেখেন ও আমাকে কি দিয়েছে, নেক্সট লেভেল ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। এখন এই অ্যাডস ক্যাম্পেইনের একটা ভিডিও স্ক্রিপ্ট আমাকে সাজেস্ট করেছে। ভিডিও স্ক্রিপ্ট, আমরা অনেকে ভিডিও প্রমোশন তৈরি করি না, সেই ভিডিও স্ক্রিপ্ট ও আমাকে দিয়েছে। এখন এখানে প্রথম ভিডিও স্ক্রিপ্ট কি, সিন 0 থেকে 3 সেকেন্ডে একটা কথা হবে, 3 থেকে 7 সেকেন্ডে একটা কথা হবে, 7 থেকে 11 সেকেন্ডে এবং 11 থেকে 15 সেকেন্ডে। এখন আমরা দেখব এই স্ক্রিপ্টটা দিয়ে কিভাবে ভিডিও বানানো যায় এআই দিয়ে। আমরা গুগল ভিও3 নাম শুনেছি সবাই? জি ভাইয়া, আচ্ছা, গুগল কিন্তু ভিও3 কে আমরা ইউজ প্রিমিয়ামটা করি। কিন্তু ইউজ করা হয় নাই। ওই যে আচ্ছা গুগল এআই স্টুডিও থেকে ইউজ করছি। আচ্ছা আচ্ছা, গুগল ভিও3টার সাবস্ক্রিপশন আমরা খুব সহজে নিতে পারি উইদাউট এনি পেমেন্ট 15 মাসের জন্য। এটা আমরা জানি সবাই। শুনেছি নেওয়া যায়, বাট আমি পারি জি না। না ভাইয়া, শুনি নাই। আচ্ছা, এটা 15 মাসের জন্য ভিও3 পেইড সাবস্ক্রিপশন নেওয়া যায় কোনো টাকা ছাড়া, ফ্রিতে। জি ভাইয়া, শুধু নিতে জাস্ট হ্যালো চাই। অ্যাট্রাক্ট। স্যার, আমার নেটওয়ার্কের সমস্যা, আমি তো শুনতে পাই না। আচ্ছা, তাহলে একটু কাইন্ডলি বের হয়ে আবার এই জয়েন করুন। ক্লাসটা কি পরে করা যাবে, একটু জানাবেন? ক্লাস রেকর্ড থাকবে, পরে করা যাবে, কিন্তু রেকর্ড ক্লাস দেখে আপনি যতটুকু না বুঝবেন তার থেকে লাইভ ক্লাসে থাকলে আরো বেশি বুঝতে পারবেন।
তো আমি সাজেশন দিব যে জুম থেকে লিভ নিয়ে আবার স্যার জয়েন এখন করুন, তো আমার আপনি ক্লাসটা নেটওয়ার্কের ভালোভাবে করতে সমস্যা, পারবেন। কি করবো? একটু লিভ নিয়ে আবার জয়েন করুন ভাই। রেকর্ড ক্লাস শুনতে মন চায় না। আসলে কারণ রেকর্ড ক্লাসে তো প্রশ্ন করা যায় না, বোবার মতো শুনতে হয়। জি জি জি, একটা মজা আছে, লাইভে একটা মজা আছে। জি জি প্রিয় ভাই, ঠিক আছে আমরা তাহলে একটু মিউট থাকি। ওকে, এখন আমাদের কো পাইলট আমাকে যে স্ক্রিপ্টটা দিল, এই স্ক্রিপ্ট আমরা ভিও3 থেকে একটা ভিডিও বানাবো 8 সেকেন্ডের। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এটা নিলাম, সিন 1 থেকে ভাইয়া কপি করলাম বলেছিলেন যে 15 মাসের জন্য যে সাবস্ক্রিপশন নেওয়া যায়। জি। আচ্ছা, 15 মাসের সাবস্ক্রিপশন, এটা আমরা যখন পেইড ক্লাস আপনারা ইনভলভ হবেন, আমরা প্রত্যেককে, যেহেতু আমরা আমাদের কোর্সটা মডিউলটা সাজিয়েছি, এআই উইথ কন্টেন্ট ক্রিয়েশন আছে, কিভাবে স্ক্রিপ্ট তৈরি করতে হয় সেটা আছে, কিভাবে আমরা সেই ভিডিওটা ক্যাপকাটে ফেলে সুন্দর একটা ইউনিক আউটপুট আনবো সেটা আছে, আমরা ভিডিও এডিটিং শিখতে পারবো, আমরা গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবো, প্রত্যেকটা বিষয়ের উপরে ক্লাস আছে। কারণ এই ক্লাস করে যাতে প্রত্যেকে উদ্যোক্তা নিজেই নিজের ব্যবসাটাকে লঞ্চ লঞ্চ করতে পারে, কারোর হেল্প প্রয়োজন নাই, একা একা বিজনেস সাস্টেন করবে এবং সেই বিজনেসটা মোটামুটি একটা ভ্যালুয়েবল পর্যায়ে গেলে যখন প্রফিটের দিকে যাবে, ব্রেক ইভেন না, প্রথমে একটা বিজনেসে আসে রেভিনিউ, নট প্রফিট। রেভিনিউ যখন ব্রেক ইভেন থেকে ছাড়িয়ে যে প্রফিটের মুখে আসবে, তখন আমরা কি করব, এক একটা সেগমেন্টের জন্য আলাদা আলাদা পার্সন আমরা হায়ার করব, এমপ্লয় হায়ার করব, তখন সবাইকে আলাদা আলাদা দায়িত্ব দিয়ে দিব। কিন্তু প্রথমে কি আমরা এত ইনভেস্ট করা পসিবল? কখনোই না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদেরকে নিজেদেরকেই আমাদের বিজনেসটাকে রান করতে হবে যাতে একটা সাস্টেনেবল পর্যায়ে চলে আসে আমাদের বিজনেসটা। তো আমরা এখান থেকে এই স্ক্রিপ্টটুকু নিয়ে আমরা এখন ভিডিও ক্রিয়েট করব। তো আমি এটা কপি করলাম, আমি এটা একটা নোটপ্যাডে নিয়ে নিলাম, এখান থেকে আমরা সবগুলো মুছে দিলাম। এটা হলো আমাদের স্ক্রিপ্ট। এখন এই স্ক্রিপ্টটাকে কপি করে আমরা আমাদের গুগল ভিও3-তে পেস্ট করে দিলাম। এখন ভিও3 কি আমরা কোনো ইমেজ টিমেজ সাজেস্ট করলে করতে পারি, বাট আমরা সেটা করব না। কারণ ইমেজ দিয়ে সাজেশনে আনলে, আমি গত ক্লাসে আরেকটা ক্লাস ছিল আমাদের, সেই ক্লাসে দেখাচ্ছিলাম এখানে ইমেজ দিয়ে সাজেস্ট করলে, দেখেন আমি এখানে পোস্ট করেছিলাম, তাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম। কি ইনস্ট্রাকশন দিয়েছিলাম? একজন 25 থেকে 30 বছর বয়সী তরুণ সাধারণ পোশাকে শহরের ব্যস্ত মূল রাস্তায় হাঁটছে এবং সেই যুবকটা ছবি এটা হবে। তো আমি মোটামুটি একটা স্ক্রিপ্ট দিয়েছি, সেই স্ক্রিপ্টের বদলতে সে আমাকে কি তৈরি করে দিয়েছে দেখেন। I love you very much. সেখানে কিন্তু কি হচ্ছে, ছবিটা জাস্ট প্রথমে আসছে, এই যে, তারপর কিন্তু ছবির সাথে কোনো মিল নাই। কারণ ওরা রিড করে ওদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ডেটাবেস সেন্টার আছে, সেই ডেটাবেস সেন্টারে যে ইমেজগুলো আছে সেটাকে রিড করে ওরা একটা ভিডিও এআই ফেস জেনারেট করে। এই এআই ফেজের কিন্তু আপনি কোনো মিল পাবেন না। কেন পাবেন না? গুগল, ফেসবুক, ইউটিউব, আমরা তো অহরহ পোস্ট করি, তাই না? তো আমাদের ছবি, আমাদের লাইফস্টাইল, আমাদের সবকিছু প্রত্যেকটা ডেটা সেন্টারে কি স্টোরেজ হচ্ছে। আমরা প্রতিদিন আমাদের রিয়েল লাইফে যা করছি সবকিছু কিন্তু গুগল, ফেসবুক, অ্যামাজন, ইউটিউব, এদের ডেটা সেন্টারে স্টোর হচ্ছে। ওইখান থেকে কিন্তু এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিভিন্ন ছবিকে কানেক্ট করে একটা ইমেজ ধারণ করায়। তো আমরা কি করলাম, আমাদের স্ক্রিপ্টটা ওকে দিলাম, দিয়ে আমরা এখন কি করব, ভিডিওতে সিলেক্ট করা আছে, আমরা স্ক্রিপ্টটা পেস্ট করলাম, এখন ওকে ভিডিওটা জেনারেট করতে বললাম। ও 15 থেকে 20 সেকেন্ডের মতো সময় নেবে ভিডিওটা জেনারেট করতে। তো এই ভিডিওটা যখন জেনারেট হবে, অ্যাকচুয়াল আমাদের 8 সেকেন্ড একটা পারপাস এখানে সার্ভ হবে। এই 8 সেকেন্ড করে আমরা 3টা করে ভিডিও বানাতে পারবো প্রতিদিন। তো 3টা ভিডিওর কম্বিনেশনে আমরা একটা প্রোডাক্টকে মার্কেটিং করার জন্য ফ্রুটফুল একটা কি অ্যাডের ভিডিও তৈরি করব। সেই অ্যাডের ভিডিওটা কিভাবে আমরা আসলে আম, আমাদের ক্যাম্পেইনের জন্য ক্রিয়েট করে আমরা অ্যাডের থ্রুতে, অ্যাড ম্যানেজারের থ্রুতে আমরা অ্যাডস দিব, সেটা আমরা আজকে দেখবো। এবং আপনারা যখন আমাদের পেইড ক্লাসে যুক্ত হবেন, আমাদের কোর্স মডিউলে কি কি আছে দেখেন। ফেসবুক বিজনেস পেজ সেটআপ থেকে শুরু করে এআই কন্টেন্ট ক্রিয়েশন, স্ক্রিপ্ট রাইটিং, ক্যাপশন রাইটিং,
ইমেজ ডিজাইন কিন্তু এআই দিয়ে না, ফটোশপ অথবা ক্যানভা দিয়ে ইমেজ ডিজাইনিং, এবং ক্যানভা প্রো আপনারা পাবেন। ঠিক আছে, এবার ক্যানভা দিয়ে ইমেজ ডিজাইন করার পরে, ভিডিও এডিট করার পরে, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করার পরে কিভাবে এবার ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, অডিয়েন্সটা কিভাবে সেট আপ করবেন, তারপরে অডিয়েন্স সেট আপ করার পরে কোন ধরনের অডিয়েন্সের কাছে আসলে অ্যাকচুয়ালি কোন ধরনের ক্যাম্পেইনটা থ্রো করা উচিত, ফেসবুকের টোটাল কতগুলো প্লেসমেন্টে অ্যাড দেখানো যায় এটা কি আমরা কেউ জানি? একটু রেসপন্স করবেন। জি না, জানি না ভাইয়া। বাকিরা? এই জিনিসটা বুঝি না ভালো করে, দেখেছি কিন্তু বুঝি না। আচ্ছা, আরেকটু ক্লিয়ার ফেসবুকে, আচ্ছা আচ্ছা, একটু ক্লিয়ারলি ফেসবুকে টোটাল 17টা প্লেসমেন্ট আছে। আমি একটু ফেসবুকে যাই, আমরা ফেসবুকের নিউজ ফিডে আসলাম। এখন দেখেন এই যে ডান, আচ্ছা সবাই আমরা একটু মিউট করি প্লিজ, থ্যাংক ইউ। তো ফেসবুকের প্রথম প্লেসমেন্ট দেখেন, এই যে রাইট কর্নার, রাইট প্লেসমেন্ট, এখানে অ্যাড শো হচ্ছে, এখানে এই দুইটা প্লেসমেন্ট। নিউজ ফিডে যখন স্ক্রল করব, এখানে দেখেন একটা স্পন্সর্ড, এটা নিউজ ফিড অ্যাড। আমরা যদি রিলসে যাই, রিলসে যে অ্যাড শো করে সেটা হচ্ছে রিলস আর একটা প্লেসমেন্ট। আমরা যখন ভিডিও ফিডে যাই, এই ভিডিও ফিডে যাব, এখানে ভিডিও ভিউ করতে করতে এখন যখন অ্যাড আসবে, এটা হচ্ছে ভিডিও ফিড অ্যাডস। এরকম 17টা প্লেসমেন্ট ফেসবুকের করা আছে যেখানে আমরা অ্যাড শো করাতে পারবো। ঠিক আছে, তো সেটা আমরা এখন দেখব। এই 17টা প্লেসমেন্টের জন্য কিন্তু প্রত্যেকটা ভিডিও রেশিও কিন্তু আলাদা, প্রত্যেকটা ভিডিও রেশিও কিন্তু আলাদা, 1:1, 9:16, 16:19। তিনটা রেশিওতে 17টা প্লেসমেন্টে ভিডিও অ্যাড দেখানো যায়। তো এটা আমরা যখন আরো ইনডেপথ আলোচনা করব, কোন ভিডিও সব থেকে বেশি পারফর্ম করে, কোন জায়গায় কোন প্লেসমেন্টে সব থেকে বেশি ভিডিও পারফর্ম করে, এই টোটাল বিষয়গুলো নিয়েও আমরা জানবো। এখন আমাদের তো অলরেডি ভিও3 একটা অ্যাড তৈরি করে দিয়েছে, আমরা একটু একটা দেখি। তাহলে ওখানে একজন ব্যক্তি মোবাইলে দেখছে একটা ভিডিও, এরকম প্রথমে শো করিয়েছে, তারপরে কি করলো, পিৎজা কাটতেছে, একজন পিৎজা কাটতেছে। আর আমার কাছে মনে হচ্ছে তিনটা সিন আলাদা আলাদা করে করলে ভালো হতো। জি জি, না এটা আমি জাস্ট আপনাদের, এটা তো হচ্ছে আপনাদের ফ্রি ক্লাস, আমি প্রত্যেকটা সেগমেন্ট আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আমরা যখন এই পুরো ক্লাসটা করব, প্রত্যেকটা সেগমেন্ট আমরা আলাদা আলাদা করে ক্রিয়েট করব। আমরা আমাদের কতগুলো কন্টেন্ট প্রয়োজন অ্যাড দেওয়ার জন্য, প্রত্যেকটা কন্টেন্টের স্ক্রিপ্ট আমরা আগে থেকে রেডি করে রাখবো, এবং সেই ইনস্ট্রাকশন গুলো কি হবে। এখানে দেখেন ওরা কিন্তু কোনো কথা বলে নাই, একজন ভিডিও ফোনের ওভার দ্য ফোন ভিডিও দেখছে, ভিডিওর পরে একটা পিৎজা কাটার ইমেজ প্লে হলো, ফুটেজ প্লে হলো, তারপরে চারজন ব্যক্তি বসে সেই পিৎজাটা খাচ্ছে। এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো ভয়েস নাই, তাই না? তো এই ব্যাকগ্রাউন্ডে ভয়েস আনতে হবে কিভাবে, কোন ধরনের ইনস্ট্রাকশন, কোন ধরনের প্রম্পট দিলে ও ভয়েসটা বলবে, এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন আমাদের আমাদের ক্লাসগুলোতে থাকবে। তো এখানে আমরা কি একটা অ্যাড কিভাবে জেনারেট করতে, জাস্ট একটা ভিডিও কিভাবে জেনারেট করতে, এটা হয়তো আমরা অনেকেই জানি, বাট গুগল ভিও3 আমরা সাবস্ক্রিপশন অনেকে পাইনি, বা অনেকে কিভাবে নিতে হয়, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের ক্লাসগুলোতে আলোচনা থাকবে, এবং ফ্রিতে, কোনো কস্টিং লাগবে না, ফ্রিতে আপনারা প্রত্যেকেই। আচ্ছা সবাই একটু মিউট থাকে প্লিজ, সবাই একটু মিউট থাকে প্লিজ। ক্লাসের মাঝখানে কথা বললে আমার কানে তো ইয়ারফোন, তো যখন কথা বলেন কেউ তখন আমার কানে কথাটা বাজে, তখন ক্লাসটা ব্রেক ডাউন হচ্ছে। সবাইকে অনুরোধ করবো একটু মিউট থাকবেন। তো এই যে আমরা ভিডিওটা মেক করব কিভাবে, কি ধরনের স্ক্রিপ্ট দিয়ে আমরা ভিডিওটা মেক করব, কথা বলবে ব্যাকগ্রাউন্ডে একজন, সেই ব্যাকগ্রাউন্ডে কথাটা কি হবে, আমি দেখেন প্রিভিয়াসলি কিছু ভিডিও ইনস্ট্রাকশন আমাদের কিছু এর জন্য, ক্লাসের জন্য আমরা ভিডিও তৈরি করছিলাম, তখন আসলে ভিডিওগুলো কিভাবে আসছে আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখেন একটা ভিডিও প্রম্পট দেওয়া ছিল। ক্যারিয়ারে নতুন কিছু করতে চান, ব্যবসা হোক বা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এখন সবচেয়ে চাহিদা সম্পন্ন দক্ষতা। এই যে একটা কর্পোরেট এনভায়রনমেন্টে ব্যাকগ্রাউন্ডে 23 থেকে 25 বছরের ভিতরে একটা মেয়ে, সে কর্পোরেট পোশাক পরে এই কথাটা বলবে, এই ইনস্ট্রাকশন গুলো কেমন হবে, প্রম্পট গুলো কেমন হবে, এই প্রত্যেকটা প্রম্পট গুলো আলাদা আলাদা। অ্যাকচুয়াল প্রম্পট জেনারেট করা কিন্তু আপনি বিভিন্ন সাইট থেকে প্রম্পট জেনারেট করতে পারবেন, কিন্তু যখন আপনি ভিডিও তৈরি করতে যাবেন দেখবেন প্রম্পট গুলো অ্যাকচুয়াল ভাবে কাজ করে না, অনেক সময় ইংলিশে কথা বলে, অনেক সময় ভয়েস থাকে না,
তো অ্যাকচুয়াল ভাবে ভয়েসটা কিভাবে আনা যায় এই প্রত্যেকটা ইনস্ট্রাকশন আমাদের ক্লাস থাকবে। এখানে দেখেন আরেকটা ভিডিও তৈরি করা। আর তাই সলভেক্সা 24 নিয়ে এসেছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স। সিট সীমিত, তাই দেরি না করে আজই রেজিস্টার করুন। প্রথমে একটা ভিডিও ছিল কি, ক্যারিয়ারে নতুন কিছু করতে চান, ব্যবসা হোক বা ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং এখন সবচেয়ে চাহিদা সম্পন্ন দক্ষতা। এটা হচ্ছে প্রথম পার্ট। সেকেন্ড পার্টে কি ছিল? আর তাই সলভেক্সা 24 নিয়ে এসেছে অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং কোর্স। সিট সীমিত, তাই দেরি না করে আজই রেজিস্টার করুন। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। এই দুইটা পার্টকে কম্বাইন করে এবং আরো কিছু মোশন, আরো কিছু গ্রাফিক্স, আরো কিছু অ্যানিমেশন অ্যাড করে আমরা ভিডিওটা কিন্তু প্রমোশনে দিতে পারবো। তো আমরা যে ভিডিওটা ইনস্ট্রাকশন দিয়েছি তারা এইভাবে তৈরি করেছে। এটা জাস্ট কিভাবে আমরা গুগল VO3 ইউজ করব, হয়তো অনেকে জানি অনেকে জানি না। এখানে আমরা সবাই আসলে কেমন হয়, নর্মালি সবাই তো আসলে শিক্ষিত হয়, কিন্তু জ্ঞান অর্জনের জায়গাটা কি সংকীর্ণ, জানার পরিধি কিন্তু অনেক বেশি। আমি যে আসলে সবকিছু জানি এটা কিন্তু না, আমার এখনো লার্নিং প্রসেস চলছে এবং মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু প্রত্যেকের লার্নিং প্রসেস চলে। তো সেক্ষেত্রে এখানে অনেকে হয়তো আছে তারা হয়তো VO3 কি জানে না। তো সেই জন্যই আজকে আমাদের এই ক্লাসে VO3টা দেখানো। এখন আমাদের কাজ হচ্ছে, আমরা তো ফেসবুকের কাছ থেকে একটা ক্যাপশন পেয়েছি এবং অডিয়েন্সের একটা ধারণা পেয়েছি, হ্যাঁ? এখন অডিয়েন্সটা দেখি কি বলেছে। সে ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক স্টোরি অ্যাড ক্যাপশন দিয়েছে একটা, কি দিয়েছে, 9 ইঞ্চি কিনলে 6 ইঞ্চি একদম ফ্রি। তারপরে কি, এক কামড়েই চিজ চিকেনের হাসি। তো এই যে প্রত্যেকটা বিষয় ও যে ফুটিয়ে তোলে, এখান থেকে আমরা আমাদের সেম ক্যাপশনটাকে হুবহু কপি করে দিব না। আমরা সবসময় এখান থেকে একটু নিজেদের IQ জেনারেট করে আমরা কিছু ক্যাপশন চেঞ্জ করব। AI এসে যতটা না উপকার হয়েছে ততটা ক্ষতি হয়েছে, এটা কি আমরা জানি? আমাদের আগে কি করতাম, আগে আমরা একটা স্ক্রিপ্ট একটা ক্যাপশন দেওয়ার আগে চিন্তা করতাম, থিঙ্ক করতাম যে আসলে এখানে কি লেখা যায়, কি লিখলে আসলে মানুষ অ্যাট্রাক্ট হবে, কোন ধরনের ক্যাপশন কোন ধরনের কথাগুলো লিখলে মানুষ পড়বে। বেশি কথা লিখলে হয়তো মানুষ পড়বে না, একটু কম কথা লিখলে মানুষ পড়বে। তো এই বিষয়গুলো চিন্তা করে করে কিন্তু লিখতে হতো, টাইপ করে লিখতে হতো। আর এখন আমরা কিন্তু কোনো চিন্তাই করি না, কারণ AI কে বলে দেই যে তুমি আমাকে এটা দাও, ও আমাকে ওটা দিচ্ছে, আমরা কি কপি পেস্ট করে দিই। তো এটা একটু ব্যাড হ্যাবিট, এটা আমরা তো করবো না কখনো কখনো। কারণ যখন সে একটা স্ক্রিপ্ট দিবে সেটাকে আমরা জাস্ট অল্প একটু মডিফাই করব। আমরা এআই এর কাছ থেকে হেল্প নিব শুধু জাস্ট ধারণা নেওয়ার জন্য। কারণ সবসময় মানুষ তো আসলে বিভিন্ন চিন্তা ভাবনা থাকি, আমরা আমরা অ্যাকচুয়াল থিঙ্কিং এ থাকতে পারি না। তো এটার কারণে কি হয়, আমরা যে আসলে কনসেপ্টটা কি দিয়ে শুরু করব এটা অনেক সময় আমাদের মাথায় আসে না। জাস্ট ওকে ইনস্ট্রাকশন দিয়ে দিলে ও কিন্তু সেই কনসেপ্ট গুলো আমাকে সামনে রিপ্রেজেন্ট করবে। রিপ্রেজেন্ট করলে সেটাকে আমরা কিন্তু মডিফাই করে খুব সুন্দর একটা স্ক্রিপ্টে ধারণ করতে পারবো। এরপরে ও অডিয়েন্স দিয়েছে, কি ধরনের অডিয়েন্স দিয়েছে, কোন কোন লোকেশনে আমি দিতে পারবো সেই লোকেশন গুলো কিন্তু আমাকে সাজেস্ট করছে। আচ্ছা, মিউট থাকবো প্রিয় ভাই, আমি একটু আগে বলেছি প্লিজ মিউট থাকবো, আমরা আনমিউট করবো না। এখন ও দেখেন এই হট চিজের প্রোডাক্ট গুলো কারা কারা কিনতে পারে, কোন বয়সী মানুষ, ইউনিভার্সিটি স্টুডেন্ট 18 থেকে 24, খুলনা যশোর, গ্রুপের কিছু কি দিয়েছে, কিওয়ার্ড দিয়েছে। এগুলো কি বলে বলেন তো সবাই? সবাই কি আমরা ক্লাসে আছি? ওইগুলো জি কি আছে। সেটা তো বুঝতে জি পারছি স্যার না। আছে। এগুলাকে বলা হয় এগুলো হলো ইন্টারেস্ট। টার্গেটিং। জি, টার্গেটিং কিওয়ার্ড। এগুলো হচ্ছে কিওয়ার্ড আমাদের। যখন আমরা অ্যাড সেটে অডিয়েন্স দিব সেই অডিয়েন্সের কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড গুলোকে আমরা ইউজ করতে পারবো। তো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের অ্যাডস ম্যানেজারে। আমরা একটু আমাদের অ্যাডস ম্যানেজারে চলে আসি। ওকে, আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে চলে এসেছি। এখন আমরা প্রথমে একটা কথা বলেছিলাম, মনে আছে যে আমরা কি করি, ফেসবুক পেজে একটা পোস্ট করি, সেই পোস্টটাকে আমরা জাস্ট এই বুস্ট নাও বাটনে ক্লিক করে যাই। এটা সব থেকে ব্যাড থিং, কারণ ফেসবুক এই বুস্টিং থেকে ম্যাক্সিমাম প্রফিট করে, রেজাল্ট দেয় খুব কম। আজকে আমরা সবাই এটা জেনে রাখবো, ফেসবুকের পেজে এটা একটা জাল, ফেসবুকের ফাঁদ। কারণ যারা জানে না তারা কি করে, তারা এই বুস্ট পোস্ট, সবাই আমরা জানি কিন্তু বুস্ট ফেসবুকে বুস্ট করা যায়। আসলে কি অ্যাকচুয়ালি ফেসবুকে বুস্ট করতে হয়, ক্যাম্পেইন করতে হয়, ক্যাম্পেইন অ্যাডস রান করতে হয়।
তো আমরা সবাই ম্যাক্সিমাম, আমি এখন পর্যন্ত যত 11,000 স্টুডেন্ট, টিল নাও 11,000 স্টুডেন্টদেরকে আমি রানিং পড়াচ্ছি, তো তাদেরকে শেখাচ্ছি। এই 11,000 স্টুডেন্টদের ভিতরে আমি ম্যাক্সিমাম 80 to 85% স্টুডেন্টদেরকে দেখেছি তারা একটাই ওয়ার্ড জানে, বুস্ট। স্যার আজকে কি বুস্টের ক্লাস হবে? স্যার আজকে কি আপনি কি বুস্ট শিখাবেন, কিভাবে বুস্ট করতে হয় সেটা দেখাবেন? আচ্ছা স্যার আমি বুস্টিং করব কিভাবে? এটা প্রত্যেকটা মানুষের মাথায় গেঁথে গিয়েছে। তো বুস্টিং করতে নাই, এটা হচ্ছে ফেসবুকের একটা ফাঁদ, ঠিক আছে? তো এই ফাঁদের থ্রুতে কি করে ফেসবুক ম্যাক্সিমাম রেভিনিউ আমাদের কাছ থেকে জেনারেট করে নিয়ে যায়। আমরা যে রেজাল্টটা আশা করতে চাই সেই রেজাল্টটা আমরা পাই না, কারণ ফেসবুকের এটা একটা ফাঁদ। এখানে বুস্ট পোস্টে যদি আমি ক্লিক করি, দেখেন আমরা এখানে কি কি অপশন পেতে পারি। এখানে আমরা আসলে গোল সেট আপ করতে পারছি, মেসেজ বাটন হবে না কি বাটন হবে আমরা সেট আপ করতে পারছি। এরপরে আমরা এখানে অ্যাড প্রিভিউ দেখতে পারবো, কত টাকা কত রিচ আসবে দেখতে পারবো, মেসেজ ইনস্টাগ্রাম কানেক্ট করতে পারবো, হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবো। জাস্ট এখানে একটা ম্যাসিভ অডিয়েন্স দেওয়া আছে, একদম ম্যাসিভ। কোনো কাস্টম অডিয়েন্সের অপশন নাই, কোনো লুকে লাইক অডিয়েন্সের অপশন নাই। কিভাবে আসলে বিভিন্ন অ্যাড সেট তৈরি করতে পারবো একটা ক্যাম্পেইনের মাধ্যমে। এই যে অ্যাড সেট কি আমরা পরিচিত, মাঝখানে একটা একটু ব্রেকডাউন করলাম। অ্যাড সেট মানে কি আমরা কি জানি? কি না ভাইয়া? না ভাই। অ্যাডসেট বিষয় নিয়ে একটু পরেই আমরা এই যে আলোচনা করব ক্যাম্পেইনটা যখন রান করব। এখন এখানে অ্যাডসেটের অপশন নাই, ক্যাম্পেইনের অপশন নাই, কোনো কিছু অপশন নাই, যে কার্ড অ্যাড করো, জাস্ট ম্যাসিভ একটা অডিয়েন্স দাও, পোস্টটা বুস্ট করে দাও। এখন আমি তো জানলামই না, দেখলামই না কিভাবে আসলে কোন কোন কাস্টমারের কাছে ভালোভাবে পৌঁছানো যেতে পারে, আরো বেটার ওয়েতে পৌঁছানো যেতে পারে, না জেনেই আমাকে এখন অ্যাডটা দিতে হবে। এই বুস্ট হচ্ছে ফেসবুকের একটা ফাঁদ, সবাই আজকে জেনে রাখবেন। কখনো যদি আমাদের কোর্স যদি নাও করেন, আপনার বিজনেসটাকে রান করার জন্য অন্য কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি ক্যাম্পেইন করতে চান, কখনো তাকে ডিরেক্টলি বলে দেবেন আমার পোস্ট বুস্ট হবে না, ক্যাম্পেইন হবে অ্যাডস ম্যানেজারের থ্রুতে, যেটা আমার নিজস্ব বিজনেস অ্যাডস ম্যানেজার হবে, ভেরিফাইড অ্যাডস ম্যানেজার হবে। আমি সেখান থেকে আমার ক্যাম্পেইন রান করব। তুমি কি সেটা পারবে? আমার বিজনেস ম্যানেজার ভেরিফিকেশন থেকে শুরু করে একটা অ্যাডস ম্যানেজার এবং আচ্ছা প্রিয় ভাই, সবাই একটু মিউট থাকি, আমরা কথা বলবো, যখন আমি কোনো প্রশ্ন করব তখন অ্যান্সার দিবেন, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যখন আমরা কাউকে বলবো, কোনো এজেন্সিকে বলবো যে তুমি ক্যাম্পেইন করে দাও, তখন তাকে বলবেন আমার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে দিবে ভেরিফাইড, সেখান তার থ্রুতে 3টে অ্যাড ম্যানেজার তৈরি করবে। বিলিং অপশন থেকে যাতে আমার 15% ভ্যাট মকুব হয়, একটা টিন সার্টিফিকেট শো করে দিবে, বিন দিয়ে দিবে, যাতে করে আমার ফেসবুকে 15% ভ্যাট না দেওয়া লাগে। এবং খুব অডিয়েন্স যেগুলো হবে সেই অডিয়েন্স আমি তোমাকে দিব, সুন্দর করে অডিয়েন্স ক্রিয়েট করে তুমি আমাকে ক্যাম্পেইন করে দিবেন। দেখেন কেউ আপনাকে দিবে না, এটা বলবেন না ভাই আমরা বুস্ট করে দেই, আমরা বুস্ট করে দেবো, ক্যাম্পেইন ট্যাম্পেইন এগুলো ভালো না, ভাইয়া এগুলো হ্যাঁ, জি ভাইয়া বলেন। যে আমার টিন সার্টিফিকেট আছে, বাট বিনটা কিভাবে নেয়? বিনটা হচ্ছে ভ্যাট, বিনটা আপনারা ডাইরেক্টলি সরকারের কাছে অনুমোদন দিয়ে নিতে পারবেন না ট্রেড লাইসেন্স না হলে। আর ও যেই দিন ট্রেড থেকে আপনারা, লাইসেন্সের জন্য। হ্যাঁ হ্যাঁ যেই দিন আপনারা বিন নিবেন, ভ্যাট হ্যাঁ সার্টিফিকেট নিবেন, তার পরের দিন থেকে আপনাদের ট্যাক্স শুরু হবে, জি। প্রতি ইয়ারে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ এবং আমার টিনটা আছে, তাহলে কি আমার ট্যাক্স দিতে হবে? টিন থাক আর যেটাই থাক, আপনি যেদিন আপনি বিন করবেন তার পরের দিন থেকে আপনাকে ট্যাক্স শুরু হবে, ট্যাক্স কাউন্ট শুরু হবে। আপনি যে প্রোডাক্টগুলো সেল করবেন প্রত্যেকটা জি। প্রোডাক্টের উপরে আপনার ভ্যাট দিতে হবে। আর টিন দিয়ে সাবমিট করার অপশন আছে, সেই অপশনটা আমরা দেখিয়ে দেবো কিভাবে সাবমিট করতে হয়। এই সাবমিট আচ্ছা করলে আপনি ফেসবুকে 15% ভ্যাট মকুব হয়ে যাবে, বাট আপনাদের কোনো সরকার খাতায় ভ্যাট দিতে হবে না, কারণ আমরা ফেসবুকে অলরেডি ভ্যাট দিচ্ছি, জি ভাইয়া। জন্য আমরা আর ভ্যাট দিব না, ঠিক আছে? তাহলে ভাই যেদিন, টিনটা একটু দেখাবেন। হ্যাঁ এটা আমরা আমাদের যে ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোতে আমরা অবশ্যই দেখাবো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কি করব, আমরা এখান থেকে কিন্তু বুস্ট কখনোই করব না, এটা সবাইকে অনুরোধ করছি। আমাদের কোর্স করেন বা না করেন, আমাদের সাথে যুক্ত থাকেন বা না থাকেন, কখনোই বুস্ট পোস্ট করবেন না, ক্যাম্পেইন করবেন। তো আমরা বুস্ট থেকে বেরিয়ে আসি, আমরা অ্যাডস ম্যানেজার চলে আসলাম। এখন আপনাদের একটা বিজনেস ম্যানেজার ওভারভিউ দেখে নিই, যেহেতু এখানে এসেছে। একটা বিজনেস পোর্টফোলিও, বিজনেস ম্যানেজার, সেটার ইন্টারফেসটা হয় এমন, ঠিক আছে? এখানে বিজনেস ইনফোতে যদি যাই, বিজনেসের টোটাল ইনফরমেশন এখানে থাকবে। এখানে দেখেন আমাদের বিজনেস ইনফরমেশন, আমাদের প্রাইমারি পেজ সলভেক্সার পেজ, এরপরে আমাদের বিজনেস লিগ্যাল ইনফরমেশন, নেম, আমাদের ঠিকানা, আমাদের মোবাইল নাম্বার, আমাদের ওয়েবসাইট, আমাদের টিন সার্টিফিকেট এখানে আমাদের অ্যাড করা।
জাস্ট এখানে আমরা আমাদের যে ডোমেইন আছে সেই ডোমেইনটাকে জাস্ট অথরাইজড করে ভেরিফিকেশনে ক্লিক করলে আমাদের এটা 3 দিনের মধ্যে 3 কর্মদিবসের ভিতরে ভেরিফাই হয়ে যাবে। এটা আমরা একটা পেইড ক্লাসের জন্য রেখেছি। আমাদের প্রিভিয়াস যে একটা ব্যাচ চলছে সেই ব্যাচে তারা বলেছে যে স্যার আপনার যে পেজ রয়েছে এই পেজটা আবার আনভেরিফাইড করে নতুন করে ভেরিফাইড করবেন। তো সেই ক্লাসের জন্য আমরা এটা আবার আনভেরিফাইড করেছি, আমরা ভেরিফাইড করবো। যেহেতু আমরা একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে, একটা পেজের আন্ডারে লিগাল ওয়েতে একটা ট্রেড লাইসেন্স আন্ডারে একটা বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে পারবো, অথবা ডোমেনের আন্ডারে একটা বিজনেস ম্যানেজার ভেরিফাই করতে পারবো। কারণ যেহেতু আমাদের ক্লাসে যারা যুক্ত ছিল তারা এখনো ডোমেন নেয় নাই, ডোমেন নেবে ক্লাস শেষে। তো সেহেতু আমরা কোনো কারোর বিজনেস ম্যানেজার থেকে ভেরিফাই করে দেখাতে পারিনি, এই জন্য আমাদের আবার আনভেরিফাইড করতে হচ্ছে। এটাকে আবার আমরা ভেরিফাইড করবো, লিগালি তাদেরকে দেখাবো। তো বিজনেস ম্যানেজার কেন জরুরি? এই বিজনেস ম্যানেজার থাকলে কখনো আপনার অ্যাডস ম্যানেজার ডিসেবল হবে না। আমরা অনেক সময় দেখি না যে অ্যাড রান করতে গেলে অ্যাড ম্যানেজার ডিসেবল হয়ে যায়, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল করে দেয়। এই বিজনেস ম্যানেজার যখন পোর্টফোলিও তৈরি করা হয়, বাংলাদেশ থেকে কখনো আপনাদের অ্যাডস ম্যানেজার ডিসেবল হবে না ইনশাআল্লাহ। তো আমরা এখন অ্যাডস ম্যানেজারে আসলাম, আমরা এখন অ্যাড দিব। তো অ্যাড দিতে গেলে এই অ্যাডস ম্যানেজারে আসার পরে আমাদের ক্যাম্পেইন সেকশনে এই যে এখানে তিনটা অপশন আমরা দেখতে পাচ্ছি না? একটা ক্যাম্পেইন বা অ্যাড দিতে গেলে আমাদের 3টা সেগমেন্ট ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে। কি কি? প্রথমে ক্যাম্পেইন, তারপরে অ্যাড সেট, তারপরে অ্যাড। আমি অ্যাড সেটের কথা বলছিলাম না? সেই অ্যাড সেট এবং অ্যাড, এবং প্রত্যেকটা ডেফিনেশন কি সুন্দর করে আমরা বলছি। ক্যাম্পেইনে কি কি থাকে, অ্যাড সেটে কি কি থাকে এবং অ্যাডসে কি কি থাকে আমরা এখন দেখব ওয়ান বাই ওয়ান। তো প্রথমে আমরা কি করব? ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব। এখানে দেখেন কিছু অবজেক্টিভ আছে, ক্যাম্পেইন অবজেক্টিভ। এই অবজেক্টিভে কি কি বলছে? অ্যাওয়ারনেসে কি কি আছে? অ্যাওয়ারনেসে আছে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কেন করতে হয়? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হয় মানুষের কাছে, বাংলাদেশের ভিতরে আমি স্পেসিফিক কিছু লোকেশন দিলাম যেখানে আমি আমার ব্র্যান্ডটাকে পরিচিত করাবো, সেটার জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিতে হবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কি থাকবে? আমার অফিসের একটা ফুটেজ, আমার নিজের একটা ফুটেজ থাকতে পারে, বা আমি কিছু কথা বলছি আমার বিজনেস নিয়ে সেটা থাকতে পারে, একটা ভিডিও। সেই ভিডিওটাকে আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দিব। অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দেওয়ার পরে তারা কি করবে? ম্যাক্সিমাম মানুষের কাছে রিচ এনে দিবে, ম্যাক্সিমাম মানুষের কাছে আমার রিচ এনে দিবে, আমার ব্র্যান্ডের নামটাকে পৌঁছে দিবে। তারপরে কি হবে? আমার ব্র্যান্ডটাকে মানুষের কাছে চেনাবে। প্রথমে মানুষের কাছে পৌঁছে দিবে, তারপরে মানুষের কাছে চেনাবে। চেনাবে কিভাবে? প্রথমে রিচ করবে, তারপরে অ্যাওয়ারনেস করবে। রিচ করে একবার, অ্যাওয়ারনেস করে বারবার। এটা আমরা সবাই মাথায় রাখবো। রিচ করে একবার, অ্যাওয়ারনেস কাজ হচ্ছে বারবার দেখানো। যখন ফেসবুকে একটা ডলার স্পেন্ড হয়, 1 সেন্ট স্পেন্ড হলো, 1 সেন্ট স্পেন্ডের পরে আপনার একটা রিচ আসবে, অ্যাওয়ারনেস আসবে না। 2 সেন্ট যখন আবার কাটবে আবার একটা রিচ আসবে, 3 সেন্ট যখন কাটবে আবার একটা রিচ আসবে। যখন $1 পাস হয়ে যাবে তখন ও অ্যাওয়ারনেস শুরু করবে, ইমপ্রেশন শুরু করবে, বারবার দেখানো শুরু করবে। যে মানুষগুলো দেখিয়ে এসছে আবার তাকে দেখানো শুরু করবে। সে যতক্ষণ না ওই একটা স্কিপ করবে ততক্ষণ তাকে দেখাতে থাকবে। তো এই যতক্ষণ না স্কিপ করছে ততক্ষণ তাকে দেখাতে থাকছে, তাহলে সে বিরক্ত হয়েও একবার কি ভিডিওটা পুরো দেখবে না, যে বারবার কেন আসছে দেখি একটু ভিডিওটা। এটা হচ্ছে অ্যাওয়ারনেস। তো অ্যাওয়ারনেসে কি জানলো? সে বিজনেসের ওভারভিউ পেলো, যেই প্রোডাক্টের ক্যাম্পেইনটা আসছে সেই প্রোডাক্টের ওভারভিউ পেলো। এরপরে কি? ভিডিও ভিউজ। যে ভিডিওটা আমি দিচ্ছি ম্যাক্সিমাম মানুষ ভিউ করবে। আমি আমার আহ, একটা আর্নিং দেখাই আপনাদেরকে। আমি গত মাসে আমার ফেসবুক থেকে উইথড্র দিয়েছি $100 আমার ফেসবুক পেজ থেকে। কিভাবে? ম্যাক্সিমাম ভিউজ হচ্ছে। এটা কি পার্সোনাল এর থেকে? না, এটা হচ্ছে আমার বিভিন্ন যে বিজনেস পেজ গুলো রয়েছে সেই পেজের যে ভিডিওগুলো ক্যাম্পেইন হচ্ছে সেখানে ম্যাক্সিমাম যে মানুষ এঙ্গেজ হচ্ছে, ভিউজ হচ্ছে, সেখান থেকে টার্নিং আসছে। তো আমি যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই এবং মনিটাইজেশনে যাই, আচ্ছা,
এখানে লাস্ট উইথড্র দেওয়ার পরে এটা দেখাচ্ছে না, আমি ফোন থেকে একটু আপনাদের সাথে জয়েন করি, জাস্ট 1 মিনিট। আচ্ছা, আমি আমার ফোনের স্ক্রিন শেয়ার করছি এবং পিসির স্ক্রিনটা বন্ধ করছি, কম্পিউটার স্ক্রিনটা বন্ধ করছি। ওকে, শেয়ার স্ক্রিন। স্যার কিছু জিজ্ঞাসা করতে পারি? জি অবশ্যই ভাই। বুস্ট করতে যে ডলার লাগে, তাহলে অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য কি ডলার লাগে না? জি অবশ্যই, অ্যাড ক্যাম্পেইন করতে গেলেও ডলার লাগে। আচ্ছা, এটাই দরকার ছিল। ধন্যবাদ। ভাইয়া এখানে কি কোনো লিমিটেশন আছে যে আমাকে একটা নির্দিষ্ট ডলার দিয়েই হচ্ছে ক্যাম্পেইনটা রান করতে হবে? অবশ্যই, সর্বনিম্ন $5 দিয়ে ক্যাম্পেইন করলে বেস্ট রেজাল্ট আসে। $2 $3 দিয়ে অনেকে ক্যাম্পেইন দেয় পার ডে, এই ক্যাম্পেইনে কোনো রেজাল্ট আসে না। ভাইয়া আমি বলছিলাম কি, মনে করেন পেজের মেম্বার ফলোয়ার 100 নিচে, এটাই যদি আমি ক্যাম্পেইন করি, এর কি রিচ ফলোয়ার সব কি মানে গ্রো হবে? কথাটা বুঝি নাই প্রিয় ভাই, আরেকবার যদি একটু বলতেন। ওই আমার পেজে মনে করেন 100 ফলোয়ারের নিচে আছে, মানে একেবারে নতুনই পেজ, কোনো ফলোয়ার নাই, সেই পেজ থেকে যদি আমি ক্যাম্পেইন করি, করি, তাহলে কি এটাকে আমার রিচ ফলোয়ার সবগুলোই কি গ্রো হবে? হ্যাঁ, সবগুলো গ্রো হবে, ক্যাম্পেইনের আন্ডারে প্রত্যেকটা জিনিস আসে, বাট বুস্টের আন্ডারে যেই গোল নিয়ে আপনি কাজ করছেন সেই গোলের রেজাল্ট আসে। ঠিক আছে, মানে এতে আমার ফলোয়ারও গ্রো হবে ফলোয়ারও গ্রো সবাই? হবে। জি। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করেছি, সবাই আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা, এখন আমি আমার ফেসবুকে যাচ্ছি, আমার প্রোফাইলে যাচ্ছি এবং প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলাম। লাস্ট মান্থ, এই যে আমার প্রিভিয়াস যে মান্থ, সেই মান্থে আমার কত টাকা আসছে এখানে দেখতে পাচ্ছেন? জি হ্যাঁ, দেখতে পাচ্ছি। জি কত ভাই, এখানে? পাচ্ছি। 77.63। 77.63, এবং অ্যাপ্রক্সিমেটলি আর্নিং $2.17। জি ঠিক জি। আছে, অ্যাড ব্রেক থেকে আসছে, বিভিন্ন অ্যাড থেকে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার যে বিজনেস পেজ গুলো রান হচ্ছে, সেই বিজনেস পেজ থেকে শুধুমাত্র যে আমরা ক্যাম্পেইন দিচ্ছি
সেখান থেকে শুধু ডলার বার্ন হচ্ছে, সেখান থেকে আমরা রান করছি, প্রোডাক্ট সেল করছি, শুধুমাত্র এই বেনিফিট, ফেসবুকের যে একটা বেনিফিট আছে ভিডিও থেকে আর্নিং হয়, সেটা কি আমরা করতে পারবো না? সেটা 100% করতে পারবো। এবং এই আমাদের কোর্সের থেকে সেটা আপনারা কিভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। কন্টেন্ট মনিটাইজেশন অ্যাক্টিভ করা থেকে শুরু করে আপনারা ব্যাংকে কিভাবে আপনারা এই পেমেন্টগুলো নেবেন, উইথড্র দিবেন, এই $77 আপনারা কিভাবে উইথড্র দিবেন, এই প্রত্যেকটা প্রসেস আপনাদেরকে দেখানো হবে। ঠিক আছে? জি ভাই, তোকে এটা আমি তাহলে, কথা বলবো জি প্রিয় ভাই বলেন। ভাই, এটা থেকে যখন আমার ব্যয় হচ্ছে, আয়ও তো সাথে হচ্ছে। অবশ্যই আপনি ভাইয়া ফেসবুক, আচ্ছা আমরা একটু ওয়ান বাই ওয়ান করি, হ্যাঁ? জি জি ভাই, একটা জিনিস জানতে চেয়েছিলাম। জি বলুন। জি বলুন। আচ্ছা আই থিঙ্ক উনি মিউট হয়ে গিয়েছেন। তো এই যে আমরা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করব, অ্যাড ক্যাম্পেইন থেকে শুধু যে হ্যাঁ আমরা ডলার ভাইয়া, বার্ন করব। সরি, জি, আমি আমি জানতে চেয়েছিলাম যে ভাইয়া, ওই যে ফেসবুকে ওর এই জিনিসটা কি মনিটাইজেশনের জন্য কোনো কিছু অ্যাপ্রুভ করা লাগে বা কোনো রিকোয়েস্ট পাঠাতে হয়? এটা অটোমেটিক অ্যাপ্রুভ হবে। ও, আমরা টোটাল প্রসেসটা আমাদের এই কোর্সে জানিয়ে দিব। তো তো আমি ফেস ক্যাম্পেইনে চলে যাচ্ছি আমাদের, হ্যাঁ, যে ক্যাম্পেইনটা আমরা সেট আপ করছিলাম আলটিমেটলি। তো প্রথমত আমরা কি দেখছিলাম, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন প্রথম একটা অবজেক্টিভ, তারপরে ট্রাফিক। ট্রাফিক আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম না, ট্রাফিক কাদেরকে বলা হয়? ট্রাফিক হচ্ছে আমাদের ভিজিটর বা আমাদের কাস্টমার, যারা আমাদের ওয়েবসাইটে আসবে, আমাদের ফেসবুক পেজে আসবে, আমাদের পেজকে লাইক করবে, আমাদের প্রোডাক্ট কিনবে, আমাদের ওয়েবসাইটে ঢুকবে, প্রোডাক্ট অর্ডার করবে, তাই না? তাহলে এই মার্কেটিং এর ভাষায় বলা হচ্ছে, অডিয়েন্সকে বলা হচ্ছে ট্রাফিক। ঠিক আছে? গতকাল তো বলছিলেন এটা। জি, তো এই ট্রাফিক ক্যাম্পেইনে আমরা কি কি পাচ্ছি? ট্রাফিক ক্যাম্পেইন যদি আমরা দেই তাহলে আমরা লিঙ্ক ক্লিক পাচ্ছি, আমরা লিঙ্ক ক্লিক পাচ্ছি। তারপরে ল্যান্ডিং পেজ ভিউ, আমরা বিভিন্ন প্রোডাক্টের একটা পেজ দেখেছি না, একটা প্রোডাক্টের একটা পেজ, আমরা অ্যাকচুয়ালি একটু প্রোডাক্টটা দেখে আসি, একটা প্রোডাক্টের ল্যান্ডিং পেজটা কাকে বলে। আচ্ছা আমরা কি সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন? একটা ওয়েবসাইটে এসেছি আমরা। জি ভাইয়া। জি ভাই, পারছি। আচ্ছা এই যে ওয়েবসাইটে এসেছি, এই ওয়েবসাইটে আসার পরে এই যে প্রোডাক্ট আমি ক্লিক করলাম, এই শুধু এই পেজটাকে বলা হচ্ছে একটা ল্যান্ডিং পেজ, শুধু এই পেজটাকে। আর এই টোটাল ওয়েবসাইটটা যখন শো করছে এটাকে বলা হচ্ছে ওয়েবসাইট। টোটাল সবকিছু দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ওয়েবসাইট। এবং স্পেসিফিক একটা প্রোডাক্টের পেজ যখন আমরা ল্যান্ড করছি এটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। ঠিক আছে? তো আমরা তাহলে কি পাচ্ছি এখানে? ট্রাফিক ক্যাম্পেইন দিলে ল্যান্ডিং পেজ ভিউ পাচ্ছি। এরপর কি হচ্ছে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল যদি আমাদের পেজের সাথে কানেক্ট থাকে তাহলে ইনস্টাগ্রাম প্রোফাইলও ভিজিট করবে। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কল, এটাও এই ট্রাফিক ক্যাম্পেইনের সাথে আমরা পাচ্ছি। এখন বুস্টে কি আমরা এত কিছু পাই, এই অপশনগুলো পাই? না ভাই, এত কিছু তো থাকে না ওতে। আচ্ছা, এরপরে কি আমরা পাচ্ছি এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট অবজেক্টিভ কি কি পাচ্ছি? এই অবজেক্টিভে যদি আমরা ক্যাম্পেইন দেই তাহলে আমরা মেসেঞ্জারে মেসেজ পাচ্ছি, ইনস্টাগ্রামে পাচ্ছি, হোয়াটসঅ্যাপে পাচ্ছি। পাশাপাশি আমাদের যে ভিডিও আছে সেই ভিডিওতে ভিউজ পাচ্ছি। পাশাপাশি পোস্টে এঙ্গেজমেন্ট পাচ্ছি, যে পোস্টটা করছে সেই পোস্টে এঙ্গেজমেন্ট পাচ্ছি। পাশাপাশি কনভার্সন, কনভার্সন কাকে বলে? কাস্টমারের সাথে কমিউনিকেশন করা, মেসেঞ্জারে কথা বলা বা সেল জেনারেট হওয়া, এটাকে আমরা বলি কনভার্সন। এবং কল, আমাদের যে বিজনেস নাম্বার থাকবে বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে সেটাতে আমরা কল পাবো, আমাদের কাস্টমার আমাদেরকে কল করবে। এরপরে অবজেক্টিভ কি? লিডস। আমরা লিডস নিয়ে আলোচনা করেছি না, যে লিডস কাকে বলা হয়? কাস্টমার কন্টাক্ট ইনফরমেশনকে লিড বলা হয়। তো এই লিড ক্যাম্পেইন যদি আমরা দেই তাহলে আমরা ওয়েবসাইটে ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে কাস্টমারের কন্টাক্ট ইনফরমেশন পাবো, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, নাম, তার ঠিকানা, সে কি জব করে বা কোন বিজনেস করে, টোটাল ইনফরমেশন আমরা এই লিডস ক্যাম্পেইনের মাধ্যমে পাবো। ইনস্ট্যান্ট ফর্ম, ইনস্ট্যান্ট ফর্ম হচ্ছে ফেসবুকের ইনবিল্ড একটা সফটওয়্যার, যেখানে আমরা নিজেদের মতন কাস্টমাইজ করে কাস্টমারের ইনফরমেশন নিতে পারবো। এরপরে কি মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে আমরা মেসেজ পাবো, আমরা পাশাপাশি কনভার্সন পাবো মানে সেল পাবো, পাশাপাশি আমরা কলও পাবো।
এরপরে দেখেন অনেকের কোম্পানির অ্যাপ আছে না, দারাজের অ্যাপ আছে, অ্যামাজনের অ্যাপ আছে। এই অ্যাপগুলো প্রমোশন করা, ম্যাক্সিমাম ইনস্টল করা, আমরা দেখি না অনেক সময় বিভিন্ন গেমের অ্যাড আসে, ইনস্টল করতে বলে। এই ইনস্টল ক্যাম্পেইনটা কোথা থেকে দেয়? এইখান থেকে দেয়। এরপরে লাস্ট যেটা আছে সেলস ক্যাম্পেইন। আমরা যে সেল জেনারেট করবো ওয়েবসাইটের থ্রুতে, সেই ক্যাম্পেইনটা কি ক্যাম্পেইন হবে? বুস্ট পোস্ট হবে? কখনোই না, কখনোই আপনারা সেল জেনারেট করতে পারবেন না। কোথা থেকে পারবেন? অ্যাডস ম্যানেজারের থ্রুতে অবজেক্টিভ সিলেক্ট করতে হবে সেলস। সেলসে দেখেন কি কি পাচ্ছি আমরা? কনভার্সন পাচ্ছি। কনভার্সন মানে সেল। তারপরে ক্যাটালগ সেল। আমরা দেখি না বিভিন্ন একটা অ্যাড যখন আসে, ওই অ্যাডের নিচে ছোট 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 করে অনেকগুলো প্রোডাক্ট ভিউ করে, আমরা কি এটা দেখেছি? প্রথমে একটা ভিডিও অ্যাড আসে, ভিডিও অ্যাডের নিচে ছোট ছোট করে অনেকগুলো প্রোডাক্ট দেখা যায়। ছোট করে আসে একেবারে। জি, ওইটা হচ্ছে ক্যাটালগ অ্যাড। মানে একটা বিজনেসের একটা প্রোডাক্ট অ্যাড যাচ্ছে, সেই অ্যাডের পাশাপাশি ওই বিজনেসে আর কি কি প্রোডাক্ট আছে নিচে ছোট ছোট করে দেখা যায়, এটাকে বলা হয় ক্যাটালগ অ্যাড। এরপরে আছে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে মেসেজ পাবো আমরা, পাশাপাশি কলও পাবো। তো আমরা এই সেলস ক্যাম্পেইনটা দিব আছে। সেলস ক্যাম্পেইন কিভাবে আসলে সেলসটা জেনারেট করতে হয়। এখন এই সেলস ক্যাম্পেইন আমি অবজেক্টিভ সিলেক্ট করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা এখন কি পাচ্ছি? আমাদের 3টা অবজেক্টিভ পাচ্ছি। কি কি অবজেক্টিভ? প্রথমে ক্যাম্পেইন, তারপরে অ্যাডসেট, তারপরে অ্যাডস। 3টা সেগমেন্ট। তাহলে আমরা একটা ক্যাম্পেইন বা অ্যাড রান করতে গেলে কয়টা অপশন পাবো? 3টা। আমরা সবাই একটু বলি, একটা অ্যাড রান করতে গেলে আমরা কয়টা অপশন পাবো? আমরা এখানে 6টা অপশন। আমরা 40 জনের মতো এখানে যুক্ত আছি, আমরা সবাই একটু রেসপন্স করব। আমরা একটা অ্যাড রান করতে গেলে কয়টা অপশন পাবো? 3টে। 3টা। বাকি একটা বাকিরা অ্যাড, সবাই, একটা অ্যাড, একটা সেলস ক্যাম্পেইন। বাকিরা ভাইয়া 6টা: জানি না স্যার। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এনগেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন, সেলস। এগুলোতে এক্স্যাক্টলি। অবজেক্ট পাবো। ক্যাম্পেইন ক্রিয়েট করতে গেলে 3টা। অপশন, অপশন কোনটা পাবো? অপশন। ঠিক আছে, আমরা 3টা অপশন পাবো। প্রথমে কে পাবো? ক্যাম্পেইন, তারপরে পাবো অ্যাডসেট, তারপরে পাবো অ্যাড। ক্যাম্পেইনের কাজ কি? ক্যাম্পেইনের কাজ হচ্ছে ক্যাম্পেইনে এসে আমরা যে অবজেক্টিভটা সিলেক্ট করেছি, এই যে সেলস, সেটা আমরা পাচ্ছি। তারপরে আমরা কি পাচ্ছি? বাজেট। বাজেটটা আমরা ক্যাম্পেইন বাজেট দিব নাকি অ্যাডসেট বাজেট দিব? ক্যাম্পেইন বাজেট দিলে কি হয় জানেন? ক্যাম্পেইন বাজেট দিলে আমরা মাল্টিপল অ্যাডসেট, অ্যাডসেট নিয়ে আমি একটু পরে ডেফিনিশন দিচ্ছি। মাল্টিপল অ্যাডসেট দিয়ে আমরা একটা ক্যাম্পেইনে বাজেট দিলে যেই অ্যাডসেট ভালো পারফর্ম করবে তাকে ক্যাম্পেইন বাজেট থেকে বাজেট ডিস্ট্রিবিউট করবে। আমরা এখানে মনে করেন আছি এখন টিল নাও কতজন? 38 জন। 38 জন ব্যক্তিকে আমি দিলাম 5,000 টাকা, আর আমি একজনকে দিলাম 5,000 টাকা। এখন 38 জনকে 5,000 টাকা দেওয়া মানে অ্যাডসেট বাজেট, আর একজনকে বাজেট দেওয়া মানে ক্যাম্পেইন বাজেট। একজনকে আমি যখন বাজেট দিচ্ছি, এই একজনকে দিয়ে বলছি এই তুমি ইকুয়ালি যে সব থেকে আজকে ভালো ক্লাসে মনোযোগী থাকবে তুমি তাকে সব থেকে বেশি টাকা দিবা। ঠিক আছে, আর আমি ইন্ডিভিজুয়াল সবাইকে টাকা দিচ্ছি, দিয়ে বলছি তোমরা তোমাদের মতন পারফরমেন্স করো, আমার কোনো সমস্যা নেই। এখন ভালো কোনটা? ক্যাম্পেইন বাজেট। বাকিরা? ক্যাম্পেইন বাজেট, ক্যাম্পেইন বাজেট বলে। ক্যাম্পেইন এক্স্যাক্টলি। ক্যাম্পেইন ক্যাম্পেইন বাজেট মানে আমি একজনকে একটা বাজেট দিচ্ছি এবং ওর ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি যে সব থেকে ভালো আজকে ক্লাসে মনোযোগী থাকবে তাকে তুমি সব থেকে বেশি টাকা দিবা। আমি কত টাকা দিচ্ছি? 100 টাকা। এবং 100 টাকা দিয়ে একজনকে বলছি যে তোমার আজকে সব থেকে বেশি ক্লাসে যে এঙ্গেজ থাকবে, মনোযোগ দিয়ে ক্লাস করবে, তাকে সব থেকে বেশি টাকা দিবা। এবং সে যদি 100 টাকা প্রাপ্য হয় তাকে 100 টাকা দিয়ে দিবা, যে সব থেকে বেশি মনোযোগী থাকবে। আর আমি সবাইকে ইন্ডিভিজুয়ালি পার পার্সন 1 টাকা 1 টাকা করে 100 জনকে দিয়ে দিচ্ছি। এখন সবাইকে বলছি সবাই ভালো পারফর্ম করেন আজকে, আমি তো টাকা পেয়েই গেছি, আমি পারফর্ম করবো আস্তে আস্তে, সমস্যা নেই। ঠিক না? বিষয়টা ঠিক সেম জিনিস। ক্যাম্পেইন বাজেট দিলে কি হয়? ক্যাম্পেইন চিন্তা করে যে যেই অ্যাডটা ভালো পারফরমেন্স করবে সেই অ্যাডে ও টাকা দিবে, যেই অ্যাড ভালো পারফরমেন্স করবে না তাকে টাকা দিবে না। এটা হচ্ছে ক্যাম্পেইন বাজেটের ডেফিনেশন।
তো আমরা অলওয়েজ কি করব, ক্যাম্পেইন বাজেট দিব। ক্যাম্পেইন বাজেট দিলে আমাদের রেজাল্টটা, আউটপুটটা সব থেকে বেস্ট আসবে। এটা কি আমরা বুস্ট পোস্টে পাবো? জি না ভাইয়া। এই অপশনটা আমরা বুস্ট পোস্টে পাবো না। এখন ক্যাম্পেইন বাজেট আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডেইলি বাজেট বললাম তুমি আমার কাছ থেকে ডেইলি $30 পাবে প্রতিদিন। এখন আমার কি করতে হবে, ক্যাম্পেইনে আমি ডলার দিলাম, ক্যাম্পেইনের নাম সিলেক্ট করলাম, ক্যাম্পেইনে অবজেক্টিভ দেখলাম ঠিক আছে, অ্যাকশন ঠিক আছে, বাজেট দিলাম। এবি টেস্টিং, এবি টেস্টিং নিয়ে আমরা ফিউচার আলোচনা করব। এবি টেস্টিংটা আমি আজকে ছোট করে ডেফিনেশন দেই। এবি টেস্টিং হচ্ছে আপনি একটা প্রোডাক্টের দুইটা ক্যাম্পেইন দিবেন আলাদা আলাদা, অ্যাড সেটে না, আলাদা আলাদা ক্যাম্পেইন। একটা ক্যাম্পেইনে দিবেন $20 বাজেট, আর একটা ক্যাম্পেইনে দেবেন $20 বাজেট। এখন এই দুইটা ক্যাম্পেইনের থেকে সব থেকে ভালো কোন ক্যাম্পেইনটা পারফর্ম করছে, কোন অ্যাড ম্যানেজার ভালো পারফর্ম করছে, কোন অ্যাড সেট ভালো পারফর্ম করছে, কোন ভিডিও ভালো পারফর্ম করছে, কোন অডিয়েন্স ভালো পারফর্ম করছে, কোন লোকেশন ভালো পারফর্ম করছে, এটার জন্য এবি টেস্টিং করতে হয়। এই এবি টেস্টিং নিয়ে আমরা ফিউচারে খুব সুন্দর করে যখন আমরা স্পেসিফিক অ্যাড তৈরি করব, লাইভ অ্যাড সেটআপ করব, সেই সময় আমরা বিভিন্ন কোম্পানির, আমরা টেসল বাংলাদেশে অ্যাড সেটআপ করব, আমরা আরো যে কোম্পানিগুলোর সাথে আমরা স্টেপস টু উইনের অ্যাড সেটআপ করব, আমরা সলভেক্সের অ্যাড সেটআপ করব, অথবা আপনারা যখন আপনাদের নিজেদের প্রোডাক্ট ক্যাম্পেইন রান করবেন সেই ক্যাম্পেইনেরও আমরা অ্যাড সেট করব। ঠিক আছে, সেই সময় আমরা এই এবি টেস্টিং থেকে শুরু করে সবকিছু আমরা ডেফিনেশন ভাবে ইন্ডিভিজুয়াল দেখব। তো আমরা এই ক্যাম্পেইনে কি কি পেলাম, অবজেক্টিভ পেলাম, বাজেট পেলাম, এবি টেস্টিং পেলাম। ঠিক আছে, আমরা ক্যাম্পেইনে এই টোটাল বিষয়টা পেলাম। এরপরে আমরা কি, এরপরে আমরা যাব অ্যাড সেটে। অ্যাড সেটে আসার পরে কি হবে, অ্যাড সেটে আসার পরে আমরা কি কি পাচ্ছি, অ্যাড সেটে এসে পাচ্ছি আমরা কনভার্সন। কনভার্সনটা হচ্ছে আমরা আসলে যে ক্যাম্পেইনটা রান করছি সেই ক্যাম্পেইন সে আমাকে কোথায় কোন ভাবে একটা দেখাবে। এখানে যাচ্ছে ওয়েবসাইট কল, ওয়েবসাইট অ্যান্ড কল। এখন আমি ওয়েবসাইট অ্যান্ড কলে যাব, আমি ডিরেক্ট সেলস চাচ্ছি, আমার ওয়েবসাইটে এসে সবাই ডিরেক্টলি ওয়েবসাইটে এসে প্রোডাক্টটা কিনবে, আমার কলের দরকার নাই। আমি কি করব, সিঙ্গেল সিঙ্গেল পার্সনে এসে আমি ওয়েবসাইটটা সিলেক্ট করে দিব। তাহলে আমার কনভার্সন কোথায় গেল, ওয়েবসাইট। কারণ আমি কি সেলস ক্যাম্পেইন দিচ্ছি, কার থ্রুতে, ওয়েবসাইটের থ্রুতে। আমাদের এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের থ্রুতে আমরা সেলস ক্যাম্পেইন দিব। তা আমি কি বললাম, আমার ওয়েবসাইটে যাবে, কাস্টমাররা আমার ওয়েবসাইটে যাবে, আমি কনভার্সনটা রুটটা চিনিয়ে দিলাম। এখন আমার কি লাগবে, পারফরমেন্স গোল, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। এখানে দেখেন আরো অনেক ক্রাইটেরিয়া দেওয়া আছে। এখন আমি যদি দেই ম্যাক্সিমাম ভ্যালু অফ কনভার্সন, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অফ কনভার্সন হলে কি হবে, অনেক ক্লিক আসবে, অনেক ক্লিক আসবে, লিঙ্ক ক্লিক করবে, পেজ ভিজিট করবে, কিন্তু কিনবে না। ম্যাক্সিমাম নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, অনেক মানুষ এসে আমার ল্যান্ডিং পেজে ভিউ করবে, মানে আমার ওয়েবসাইটে এসে ভিউ করবে, বাট কিনবে না। ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিকস, অনেক মানুষ লিঙ্ক ক্লিক করবে, বাট আমার প্রোডাক্ট কিনবে না। ম্যাক্সিমাম ডেইলি ইনকোয়ারি রিচ, এই ইউনিক রিচ গুলো করাবে, বাট আমার প্রোডাক্ট কেউ কিনবে না। এখন অ্যাকচুয়ালি আসলে কোনটা প্রয়োজন আমাদের, এখন বলেন তো? ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন, তার মানে আমরা কনভার্সন নামে ডেফিনেশনটা কি জেনেছিলাম, সেলস। তাহলে আমরা ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনে রাখছি। এরপরে পিক্সেল সেটআপ করতে হয়। পিক্সেলটা কি কাজে লাগে, পিক্সেলটা লাগে এই ওয়েবসাইটে আমি যখন এখানে আসছি, এই যে প্রোডাক্টটা ভিউ করেছি না, এখন আমি দেখেন এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি এখন যদি ফেসবুকের টোটাল এটা চাই যে আসলে কি কি জায়গায় ও পিক্সেল সেটআপ করা আছে, আমি এখন দেখছি এখানে 6টা ডিটেক্ট করছে, 6টা ইভেন্ট ডিটেক্ট করছে। এটা হচ্ছে পিক্সেল হেল্পার। ঠিক আছে, এটার থ্রুতে ট্র্যাক করা যায় আসলে পিক্সেলে কি কি জায়গায় কোন কোন ইভেন্ট সেটআপ করা আছে। আমি যদি এখন হোম পেজে যাই, দেখেন এখানে 2টা ইভেন্ট শো করছে, 3টা ইভেন্ট শো করছে। 3টা ইভেন্ট কি কি, পেজ ভিউ, পেজ ভিউ, পেজ ভিউ, অনলি পেজ ভিউ আসছে। এখন আমরা একটা প্রোডাক্টে যাব, একটা প্রোডাক্টে যাব, প্রোডাক্টে যাওয়ার পরে 6টা ইভেন্ট কাউন্ট করছে। 6টা ইভেন্ট কি কি আমরা একটু দেখি, পেজ ভিউ, কন্টেন্ট ভিউ, ভিউ কন্টেন্ট, মানে এটা একটা কন্টেন্ট, এই কন্টেন্টটাকে আমি ভিউ করেছি। ফেসবুক কিন্তু এই ওয়েবসাইটে যে যারা পিক্সেল সেটআপ করেছে তারা কিন্তু আমার ইনফরমেশন পেয়ে গেছে, আমি একটা ব্যক্তি ওদের
পেজে একটা কন্টেন্ট ভিউ করেছি, যে কোনো একটা প্রোডাক্টের কন্টেন্ট ভিউ করেছি। এখন কোন প্রোডাক্টের কন্টেন্টটা ভিউ করেছি, যদি আমি এখানে অ্যারোতে ক্লিক করি, দেখেন ইউআরএল সহ ওরা দেখিয়ে দিবে। ফেসবুকে কিন্তু ডাটা চলে গেছে। ফেসবুকের থ্রুতে আমি ওয়েবসাইটে আসার পরে সেই ওয়েবসাইটে কোন লিঙ্কে ক্লিক করে আমি ভিউ করেছি, এখানে দেখেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পুরো ডেফিনেশন দেওয়া আছে। ফেসবুক আমার ডেটাটা কালেক্ট করলো না। এরপর দেখেন লোকেশন, টাইম, কতক্ষণ আমি আসলে ওয়েবসাইটে ছিলাম, কত মিলি সেকেন্ড, এখানে কিন্তু অলরেডি দেখাচ্ছে। এরপরে আমি কি আরেকটা পেজ ভিউ হয়েছে, এখানে ভিউ কন্টেন্ট, ভিউ কন্টেন্ট আসার পরে এখানে দেখেন 86 সেকেন্ড, এখানেও লিঙ্ক টার্গেট করা আছে। এখন যদি অর্ডার করুনে ক্লিক করি, এখানে কয়টা ইভেন্ট আসছে দেখি তো আমরা, 6টা ইভেন্ট। 6টা ইভেন্টে ক্লিক করি, ইনিশিয়েট চেক আউট। এখন কিন্তু আর শুধু পেজ ভিউ নাই, ভিউ কন্টেন্ট নাই, ইনিশিয়েট চেক আউট। ইনিশিয়েট চেক আউট মানে কি, আমি প্রোডাক্টটা পারচেস করার জন্য, কেনার জন্য অলরেডি অর্ডার নাও বাটনে ক্লিক করেছে। ফেসবুকের ভাষায় এটাকে বলা হয় ইনিশিয়েট চেক আউট। মানে একটা কাস্টমার ইনিশিয়েটিভ নিয়েছে, পদক্ষেপ নিয়েছে প্রোডাক্টটা কেনার জন্য। ইনিশিয়েট চেক আউটে যদি আমি ব্রেকডাউনে যাই, তাহলে এখানে দেখেন কোন প্রোডাক্টটা আমি ইনিশিয়েট চেক আউটে ক্লিক করছি, কোন প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটার পুরো লিঙ্কটা কিন্তু এখানে আছে, পুরো লিঙ্ক। তাহলে ফেসবুকের কাছে ইভেন্টটা চলে গেছে না, যে আমি একজন ব্যক্তি, আমি তার একটা প্রোডাক্ট ভিউ করেছিলাম, সেই প্রোডাক্টের ভিউ কন্টেন্টে ক্লিক করার পর আমি অর্ডার নাও বাটনে ক্লিক করেছি, আমি তার অর্ডার নাও বাটনে পর্যন্ত ক্লিক করেছি। এখন পিক্সেলটা কেন প্রয়োজন? এখন আমি এখান থেকে প্রোডাক্টটা অর্ডার করলাম না, আমি বেরিয়ে গেলাম। ফেসবুকের কাছে এই ইভেন্টটা রয়ে গিয়েছে, যে একজন ব্যক্তি ফেসবুকে অ্যাড দেখে প্রোডাক্ট ভিউ করেছিল, প্রোডাক্ট ভিউ করার পরে সে প্রোডাক্টটা অর্ডারে ক্লিক করেছিল, কিন্তু অর্ডার না করে চলে গিয়েছে। ফেসবুকের কাছে ইভেন্টটা আছে, সেই ইভেন্টটা কিভাবে টার্গেট করতে হয় সেটা আমরা পেইড ক্লাসে দেখব। এখন এই যে প্রোডাক্টটা আমি অর্ডার না করে চলে গেলাম, এখন কারণটা কি কি হতে পারে আমাকে একটু বলতে পারবেন? সাপোজ একটা কাস্টমার প্রোডাক্টটা ভিউ করেছে, অর্ডার না তো ক্লিক করেছে, অর্ডার করে ক্লিক করছে, তারপরে প্রোডাক্টটা কিনে নেয়, কারণ কি হতে পারে? কয়েকটা কারণ আমাকে বলেন। পরে কিনবে এটা ভেবে চলে গেছে, হয়তোবা এখন হাতে টাকা নেই। আর আরেকটা হতে পারে দামটা বেশি মনে হয়েছে, আর বা হলো প্রোডাক্টের রিভিউ ভালো দেখেনি। আর কোনো ডেফিনেশন আছে কারো কাছে? টল করে অন্য জায়গায় কিনবে। প্রোডাক্টটি হয়তো দাম তখন যাচাই আমার করতে দরকার আসছে। ছিল। ডেলিভারি প্রোডাক্টটি তখন হয়তো আমার দরকার ছিল, কিন্তু এখন আমার দরকার নেই। ওকে, ডেলিভারি চার্জ বেশি লাগতে পারে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন টিম ওয়াইজ, গ্রুপ ওয়াইজ কাজ করলে কত কিছু জানা যায়, তাই না? আচ্ছা, আমরা কি কি জানতে পারলাম? একটা মানুষ ইনিশিয়েটিভ নিল একটা প্রোডাক্ট কিনবে, সেখানে কি কি কারণে চলে যেতে পারে? সে প্রোডাক্টের দাম দেখে চলে যেতে পারে, যে আসলে 10,500 টাকা, আচ্ছা ঠিক আছে পরে পরে দেখবো না। বা এখন সে থিঙ্ক করতে যাও, সে এখন প্রোডাক্টটা কিনতে যাচ্ছে না, সে চিন্তা করছে যে না এত টাকা দিয়ে আসলে আর এখন প্রোডাক্টটা কিনবো না। আরেকটা হতে পারে সে প্রোডাক্টের রিভিউ পায়নি। আরেকটা হতে পারে সে প্রোডাক্টের ইন্টারফেসটা পছন্দ হয়নি। আরো হতে পারে সে এখন নেবে না, প্রোডাক্টটা যাচাই করার জন্য, দামটা যাচাই করার জন্য সে এসেছিল। এখন এই পুরো ডেফিনেশনটাকে আমরা জানি আসলে সে কি কারণে চলে গিয়েছিল। আমরা শুধু জানি যে প্রোডাক্টের এখান থেকে সে ভিউ করে চলে গেছে। এখন তার কাছে আমরা যদি রিমার্কেটিং করি, একটা অফার ক্রিয়েট করে, প্রথম আমাদের আইডেন্টিফিকেশন দাম বেশি হয়তো এই জন্য কিনতে পারে নাই, আমরা একটা অফার ক্রিয়েট করলাম। অফার ক্রিয়েট করে ফেসবুককে বললাম, ফেসবুক তুমি আমার কাছে যতগুলো মানুষ ইনিশিয়েট চেক আউট করেছিল তাদের কাছে একটা দেখাবে, একটা দেখানোর পরে তাদের কাছে এই অফারটা প্রমোট করবে, যে এখন যদি প্রোডাক্টটা অর্ডার করে তারা একটা বাই ওয়ান গেট ওয়ান অফার পাবে, অথবা 50% ডিসকাউন্ট পাবে, অথবা সে একটা কুপন কার্ড পাবে, অথবা সে বাইক জিততে পারবে। এখন আমরা হিউজ পরিমাণ দেখছি না, অপটিলেক্স বিডি, তারপরে আরো বিভিন্ন কোম্পানি আছে, তারা বিভিন্ন গিভঅ্যাওয়ে দিচ্ছে, আইফোন, ল্যাপটপ, সিএইচআর 36 লাখ টাকার পুরস্কার, তারপরে হচ্ছে আমরা ওমরা করতে যেতে পারবো, এরকম বিভিন্ন ক্যাম্পেইন আছে না? তো এই ক্যাম্পেইন কেন দেয়? রিটার্গেটিং করে। যারা প্রথমে প্রোডাক্টটা কিনে না, তার পরবর্তীতে তাদের কাছে অফার দেখানো হয়, অফারটা দেখে প্রোডাক্টটা সেল করানো হয়। তো এই ইভেন্টগুলো সবগুলো ট্র্যাকিং করে কে? এই প্রত্যেকটা ইভেন্ট পিক্সেল। পিক্সেল, ফেসবুকের পিক্সেল এই প্রত্যেকটা ইভেন্ট ট্র্যাক করে। এজন্য ইভেন্টগুলো সেটআপ করা জরুরি, পিক্সেল সেটআপ করা জরুরি, মাস্ট। এরপরে দেখেন আমরা কি পাচ্ছি, লাইভ ভিডিও অ্যাড। আমরা কি কোনো
লাইভ করে সেই ভিডিওটা অ্যাড দিতে যাচ্ছি, তাহলে আমরা এখান থেকে অন করে এটা লাইভ ভিডিও অ্যাড দিতে পারবো। তো আমরা এটা পরবর্তীতে দেখবো। এরপরে দেখেন এখানে বাজেট স্ট্র্যাটেজি। আমরা যেহেতু অলরেডি $30 বাজেট ক্যাম্পেইনে দিয়ে দিয়েছি, এখানে আমাদের কোনো বাজেট লিমিট আমরা দিব না। এরপরে কবে থেকে ক্যাম্পেইনটা শুরু হচ্ছে? আজকে থেকে শুরু হচ্ছে। এন্ড ডেট, এই একটা ভুল অনেকেই করে থাকে। আমরা ক্যাম্পেইন তো পজ করতে পারি, আমাদের কাছে অপশন আছে। ক্যাম্পেইনে পজ অপশনে ক্লিক করলে ক্যাম্পেইন পজ হয়ে যাবে, আর বার্নিং হবে না। কিন্তু আমরা অনেকে ম্যাক্সিমাম কি করি, এন্ড ডেটটা দিয়ে দিই, যে এই দিন থেকে এই দিন পর্যন্ত ক্যাম্পেইন চলবে। সাপোজ আজকে 4 তারিখ, আমি দিলাম 8 তারিখ পর্যন্ত তুমি ক্যাম্পেইনটা চালাবে, ফেসবুকে বলে দিলাম। আর আমার ডেইলি বাজেট কত? আমাদের ক্যাম্পেইনের ডেইলি বাজেট কত ছিল? $5 নাকি $30 $30? 140 টাকার মতো। ডেইলি বাজেট ছিল $30। $30 $30। এই $30 যদি 4 থেকে 8 তারিখ পর্যন্ত ক্যাম্পেইন চলে, তাহলে ডেইলি $30 তাহলে 8 দিন, 4 দিন যদি ক্যাম্পেইন চলে, 4 দিন ক্যাম্পেইনের এ কি ছিল, কত টাকা হয়? $120। $20 $120। তাহলে ফেসবুক জানে আমি ফেসবুককে $120 ক্যাম্পেইন দিচ্ছি। ফেসবুক কি করবে জানেন? 4 দিনে না, ওটা 2 দিনে স্পেন্ড করে ফেলবে। আর লাস্টের 2 দিন খুব কম করে খরচ করে $120 ফিল আপ করে দিবে। কারণ ফেসবুক তো জানে আমার কবে পর্যন্ত ক্যাম্পেইন চালাবো, ফেসবুকে আমি বলে দিয়েছি। কখনো ফেসবুককে এন্ড ডেট দিবেন না, কখনো না। জি স্যার, বুঝতে পারলাম। এন্ড ডেট দিলেই ফেসবুক জানে যে আপনি কত ডলার স্পেন্ড করতে যাচ্ছেন। ও হিউজ পরিমাণে বাজেট খরচ করবে এবং অনেক রিজনে দিবে, সেল হবে না। লাস্ট কয়েকদিনে যেই অল্প বাজেট থাকবে, সেই অল্প বাজেট থেকে 5টা 10টা 2টা 3টা সেল নিয়ে দিবে। তাহলে $120 আমার 3টা সেল হলে কি চলবে? আমার তো বাসার ঘটি বাটি চাটি সব বেচে কিনে আমাকে মার্কেটে নামতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা কখনো মনের ভুলে হলেও এন্ড ডেট দিব না। ফেসবুকে জানতেই দিব না আমি টোটাল এই ক্যাম্পেইনে কত বাজেট খরচ করতে চাচ্ছি। ও শুধু এটুকু জানো আচ্ছা, $30 আমার ডেইলি বাজেট। ডেইলি আমার $30, তুমি এই $30 ম্যাক্সিমাম কি এনে দিবে? ম্যাক্সিমাম কি এনে দিবে? সেল এনে দিবে। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন। conversation নাম্বার অফ কনভারসেশন না, কনভার্সন। কনভার্সন, ঠিক আছে? ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন ফেসবুক আমাকে এনে দিবা $30। ঠিক আছে? তাহলে ফেসবুককে আমরা 2টা জিনিস সেট করে দিলাম। এন্ড ডেট দিলাম না, ফেসবুক জানে না আমি আসলে কত টাকা বার্ন করতে যাচ্ছি। ও এখন কি করবে, $30 ডেইলি বাজেট, তাহলে একে যদি আমি বেস্ট রেজাল্ট এনে দিতে পারি, এ ম্যাক্সিমাম অনেক দিন ধরে ক্যাম্পেইনটা আমার কাছে করবে, অনেক দিন ধরে করবে। তাহলে ওকে আমাকে ভালো রেজাল্ট দিতে হবে। আর ও যখন জানবে যে এই টাইম ফ্রেমের ভিতরে ওর অ্যাড শেষ, ও আর অ্যাড দিবে না, তাহলে ওর কাছ থেকে সব যা আছে সব চুষে নিয়ে লাস্টে কয়েকদিন সেল ধরাই দিব ওর হাতে, ঠিক আছে? এরপরে কি আমরা অডিয়েন্স সেগমেন্টে চলে আসছি। অডিয়েন্স সেগমেন্টে আমরা কি পাচ্ছি? অডিয়েন্স সেগমেন্টে আমরা প্রথমে পাচ্ছি লোকেশন। এখন আমরা কি করি, পুরো বাংলাদেশেই একটা দিয়ে দিই। ম্যাক্সিমাম পিপল, আমার দেখার চোখে 88% 90% পিপল বাংলাদেশে একটা দিয়ে দেয়। এখন আমার প্রোডাক্টের প্রাইস মনে করেন 50,000 টাকা। বাংলাদেশে, আমি কাউকে ছোট করছি না, এখানে গরিব ধনী উভয় ব্যক্তি বাংলাদেশে থাকে। রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দৈনিক দিনমজুর, কৃষক সবাই থাকে। এন্ড 50,000 টাকার প্রোডাক্ট কি সবার কেনার অ্যাবিলিটি থাকে? থাকে না। তাহলে 50,000 টাকার প্রোডাক্ট কে কিনতে পারে? পশ লেভেলের কাস্টমার, তাই না? যারা একটু পশ, যাদের কাছে 50,000 টাকা কিচ্ছুই না, ডাজন্ট ম্যাটার। 50,000 টাকা এই নিয়ে নাও। এই শুনছো, ওই আমি আজকে একটা অ্যাড দেখলাম, ওখানে দেখলাম যে তোমার 50,000 টাকা একটা আমি যেটা চাচ্ছিলাম, তো ওটাকে আমি নিয়ে নিবো। হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও সমস্যা নেই, ওই কার্ড আছে কার্ড দিয়ে নিয়ে নাও, তাই না? এটা হচ্ছে পশ কাস্টমার, যারা অ্যাকচুয়ালি টাকা নিয়ে কোনো চিন্তাই করে না। তাদের দরকার নিড সলভ, যাদের প্রবলেম আছে, প্রবলেমের সলিউশন দরকার, তারা 50,000 টাকা তাদের কাছে ডাজন্ট ম্যাটার, কিছুই না, নিয়ে নাও। আর যারা একটু গরিব, যারা রিক্সাওয়ালা ভ্যানওয়ালা বা দিনমজুর যারা আছে, তারা কি কখনো পারবে? এটা কষ্টকর না? তাদের হয়তো নিড, এটা তাদের প্রচুর নিড, এটা হলে তাদের খুব উপকার হতো। বাট 50,000 টাকা হয়তো আমাকে নিজের কিডনি সেল করে দিতে হবে, আর না হলে আমার জমি জায়গা বিক্রি করে দিতে হবে। বাবা থাক, এটা নিতে হবে না,
দেখি পরে কোনো জায়গায় যদি কম দামে পাই বা কোনো সেকেন্ড হ্যান্ড পাই আমি তোকে দিয়ে দিব না, জিনিসটা এমন। তাহলে এই ব্যক্তির কাছে যদি অ্যাড যায় যে চিন্তা করে আসলে আমার এই 50,000 টাকা দামের প্রোডাক্ট কেনার অ্যাবিলিটি নাই, তাহলে এই তাকে দেখানোর জন্য আমার ডলারটা বার্ন হচ্ছে না? ফেসবুকে তাকে যখন আমি একটা দেখাচ্ছি সে নিতে চায় না, তাহলে তার কাছে আমার ডলারটা বার্ন হচ্ছে না এক্সট্রা? তাহলে আমি ওয়াই শুধু শুধু আমি কেন তার কাছ থেকে ডলারটা স্পেন্ড করব তার কাছে অ্যাড দেখিয়ে? আমার যার কাছে অ্যাড দিলে প্রোডাক্টটা সেল হবে তার কাছে আমার অ্যাডটা দেখাতে হবে। এখন কস্ট লেভেলের কাস্টমার কোথায় থাকে? ঢাকার ভিতরে। এখন শহর আমি ভিত্তিক। সাপোজ ঢাকা দিলাম, আমি লোকেশন দিলাম ধানমন্ডি, বনানী। ঢাকা, ধানমন্ডি বড় লোক। আমি শুধু ঢাকা দিলাম, ঠিক আছে? এখন ঢাকা কত কিলোমিটার ধরেছে? রাউন্ড রেডিয়াস 40 কিলোমিটার। এখন এই 40 কিলোমিটার আমি অ্যাড দেখালে 40 কিলোমিটারের ভিতরে কি গরিব মানুষ নাই? অবশ্যই আছে। এখন 40 কিলোমিটারেই যদি আমি একটা দেখাই তাহলে সেই তো একই হলো, বাংলাদেশে অ্যাড দেখালে যা হইলো সে ঢাকাতে অ্যাড দেখালে তাই হইলো, তাই না? এখন আমার দরকার অনলি সিটি, সিটিতেই মানুষ পশ লেভেলে কাস্টমাররা থাকে। যারা নিজেদের শপিং মলে যায়, সিটিতেই হচ্ছে ব্যাংক আছে, মেইন সিটিতেই হচ্ছে রেস্টুরেন্ট আছে, মেইন সিটিগুলোতেই হচ্ছে বড় বড় বিল্ডিং আছে। তাহলে সিটিতে যদি আমি অ্যাড দেখাই তাহলে আমার অ্যাডটা পারফেক্ট হবে। এখন আমি সিটিটা কিভাবে সিলেক্ট করব? আমি এখানে কি ঢাকা সিটি লিখবো? না, ঢাকাটা যখন সিলেক্ট করলাম 40 কিলোমিটার রেডিয়াস, জাস্ট এখানে দেখেন ছোট্ট একটা ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউনে ক্লিক করলাম, দেখেন কারেন্ট সিটি অনলি। ঢাকার ভিতরে কারেন্ট সিটি বলতে আমরা কি বুঝি? খুব This city. ব্যস্ত সিটি যেগুলা কারেন্ট সবসময় অ্যাক্টিভ থাকে যে সিটিগুলা, সেই সিটিতে আমি একটা দেখাবো। জাস্ট ক্লিক করলাম, এখন দেখেন 0 কিলোমিটার, জাস্ট ও রেডিয়াস ঢাকার ভিতরে যে সিটিগুলোকে কানেক্ট করবে, এখন অনলি সিটিগুলো কানেক্ট করবে। এখন আমি যদি দেই খুলনা, খুলনা ডিভিশন চলে আসছে 40 কিলোমিটার, আমি খুলনা সিটিতে অ্যাড দেখাবো। আমি দিয়ে দিলাম বরিশাল। এখন পুরো বরিশাল আমার অ্যাড দেখায় লাভ আছে? বরিশালে দেখেন নদী নালা সব জায়গায় চলে গেছে অ্যাড, যারা লঞ্চে থাকবে তারাও অ্যাড দেখবে। তাহলে আমার এখন কি করতে হবে? অনলি বরিশাল। সিটি। আমি এখন দেখাবো সিলেট, সিলেট ডিভিশন। সিলেট ডিভিশনে দেখেন ওই ইন্ডিয়ার ভিতরে চলে গেছে। এখন ইন্ডিয়ান মানুষ কি আমার প্রোডাক্ট অর্ডার করতে পারবে? জাফলং আছে, পাথরে ওই জাফলং এ যারা ঘুরতে যায় তারা কি আমার ওই ঘুরতে যেয়ে প্রোডাক্ট অর্ডার করবে? যারা সাদা পাথর যাবে বা রাতারগুল যাবে তারা কি আমার প্রোডাক্ট অর্ডার করবে? Really good. অনলি সিটি এরিয়ার মানুষগুলো আমার প্রোডাক্ট অর্ডার করবে। তাহলে সিলেট সিটি, আমার লোকেশন টার্গেটিং শেষ। এখন আমার কি করতে হবে? ভাইয়া, ওই জি। যে 0 কিলোমিটার কেন আসে লেখাটা? সিটিটা 0 কিলোমিটার মানে ও রেডিয়াস ধরবে না, যতগুলো সিটি আছে একদম পয়েন্ট টু পয়েন্ট সিটিতে ধরবে, পয়েন্ট টু পয়েন্ট সিটিগুলোতে ধরবে, টার্গেট করবে। এরপরে আরেকটা অপশন যেটা এটা অনেক সময় আনচেক হয়ে যাবে, ঠিক আছে? এটা চেক দিয়ে রাখবেন, এটা চেক বক্স দিয়ে রাখবেন। চেক বক্স দিয়ে রাখলে কি হবে? এখানে দেখেন রিচ মোর পিপল লাইক টু রেসপন্ড ইওর অ্যাড, মানে যারা সব থেকে বেশি আমাদের অ্যাডস এর রেসপন্স করবে তাদের কাছে সব থেকে বেশি রিচ করাবে। লাইক করলো, কমেন্ট করলো, তাদের কাছে ম্যাক্সিমাম বারবার রিচ করবে। লাইক করে কেন? মানুষ হয়তো পছন্দ হয়েছে এই জন্য লাইক করেছে, না হলে আমরা সব পোস্টকে লাইক করি, আমাদের নিউজ ফিডে যেটা পছন্দ হয় সেটাকে লাইক করি। তাহলে লাইক করলে তার কাছে বারবার অ্যাড দেখাবে। এটা কি কখনো ফলো করছেন যে কোনো একটা পোস্টে অ্যাডে কমেন্ট করলে বা লাইক করলে বারবার ওই অ্যাড কোম্পানি অ্যাডটা আসে? যে বারবার আসে। বারবার আসে, এই চেক বক্সের কারণে আসে। আমরা আরেকটা নতুন জিনিস জানলাম না যে বারবার কেন অ্যাড আসে? জি ভাইয়া। রিচ মোর পিপল লাইকলি টু রেসপন্ড টু ইওর অ্যাড, যারা আমাদের অ্যাড সেটে বা ভিডিওতে বেশি রেসপন্স করবে, লাইক করবে, কমেন্ট করবে, তাদের কাছে অ্যাড গুলো যাবে। এরপরে আমরা কি পাচ্ছি? এজ। আমাদের সিটি টার্গেট শেষ। এজ, আমাদের কোপাইলট বন্ধু আমাদেরকে কি দিয়েছিল দেখি তো। কোপাইলট বলেছিল 18 থেকে 24, ম্যাক্সিমাম 18 থেকে 45। এখন 18 বছর, এখন কোপাইলট তো দিয়ে দিয়েছে, এখন কোপাইলট দিয়েছে বলে আমি 18 থেকে 45 দিব?
এখন আমার প্রোডাক্টের প্রাইস কত বলেছিলাম? 50,000 টাকা। 50,000 টাকার প্রোডাক্ট 18 বছর বয়সী কোনো কাস্টমার পেমেন্ট করতে পারবে? বাবার টাকা থাকলে পারবে। বাবার টাকা থাকলে পারবে। এখন বাবার টাকা সবার কি আছে? সবার তো নাই। তাহলে ম্যাক্সিমাম পিপল কি করে এখনকার সময়? আমি যেটা দেখেছি রিসেন্টলি, আমরা টেসল বাংলাদেশ একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আপনারা দেখেছেন কিনা আমি দেখাই আপনাদেরকে একটু। রিসেন্টলি আমরা টেসল বাংলাদেশ একটা প্রোগ্রামে গিয়েছিলাম সলভেক্সা থেকে, যেখানে 4,000 মানুষ এসেছিল। আমরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছিলাম। এই প্রোগ্রামে সবাই প্লিজ একটু মিউট হবেন প্লিজ, সবার কাছে অনুরোধ, যখন প্রশ্ন করব তখন আনমিউট করবেন প্লিজ, ডিস্ট্রাক্ট হয় ক্লাসে। তো এই ইভেন্টটাতে আমরা যাওয়ার পরে আমরা ইভেন্ট থেকে ম্যাক্সিমাম একটা রেভিনিউ জেনারেট করার চেষ্টা করেছিলাম। আমরা এখানে বই সেল করেছি, কোর্স সেল করেছি, আমাদের ব্র্যান্ড প্রমোট করেছি, ঠিক আছে? তো এই মানুষগুলোর কাছে আমরা কখন যেতে পারবো? অ্যাকচুয়াল অডিয়েন্স যখন দিতে পারবো। তো আমরা 18 বছর মানুষের কাছে আমাদের এই 50,000 টাকার প্রোডাক্ট দেখিয়ে লাভ নাই। আমাদের দিতে হবে অ্যাটলিস্ট 28 বছর বয়সী যারা আছে, অ্যাটলিস্ট 28, ডিসিশন মেকার যারা, ওন ডিসিশন মেকার। এরপরে আমাকে এখানে কত দিতে হবে? 65 না, আমরা 45 দিতে পারবো। 45 এজের মানুষ মানে সে নিজে কি সেলফ ডিপেন্ডেন্স, সে নিজেই প্রোডাক্টটা অর্ডার করার মতো ক্যাপাবিলিটি রাখে। এরপরে আমরা কি জেন্ডার, আমাদের প্রোডাক্ট ওয়াইজ আমাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। 50,000 টাকার প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা কি হতে পারে? সাপোজ আমরা এখানে কি পছন্দ করেছিলাম, আমরা একটু ওয়েবসাইটে যাই, আমরা এই কম্পিউটারটা ধরি। আর এই কম্পিউটারটা ছেলে মেয়ে উভয় কিনতে পারে না? সব থেকে বেশি রেশিও কার হতে পারে, ছেলে না মেয়ে? ছেলে। সব থেকে বেশি রেশিও ছেলে। ছেলেরা এটা কিনতে পারে। তাহলে আমাকে এখন কি করতে হবে? যেহেতু আমি জানি আমার প্রোডাক্টটা ছেলেরাই বেশি কিনবে, আমার ম্যাক্সিমাম সেল দরকার, তাহলে আমি কি করব? ম্যান। আমি এখানে জেন্ডারে এসে অল না রেখে ম্যান সিলেক্ট করে দিব। এখানে আমাদের জেন্ডারের কাজ শেষ। এখন ডিটেল টার্গেট। ভাইয়া যদি টিসলের জন্য যদি ধরেন তাহলে আপনি কি ছেলে মেয়ে উভয় ধরবেন? হ্যাঁ, টেসলের জন্য যদি আমি ধরি, টেসলের হচ্ছে আমার কোর্সে আমার কোন কোন কোর্স আছে? আমার কোর্স আছে হচ্ছে কিডস কোর্স গুলা। কিডস কোর্স আছে, আমার স্পোকেন কোর্স আছে, আমার হচ্ছে বিভিন্ন স্পোকেন ইংলিশ কোর্স আছে, আইএলটিএস এর কোর্স আছে। সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে কিন্তু আমি মেন ওমেন মানে বোথ সাইডে আমরা সিলেক্ট করতে পারবো। কারণ তখন যখন কিডস সেগমেন্টে কোর্স হয় তখন প্যারেন্টস একটা উল্লেখযোগ্য মেইন কিওয়ার্ড না? প্যারেন্টস যারা, যেহেতু আমরা কিডস এর অ্যাড দিব, তাহলে প্যারেন্টস কি বাবা মা দুইজনই, ডিসিশন মেকার দুইজনই, একজন না। ডিসিশন মেকার দুইজন, একজন না। তো যেহেতু দুইজন ডিসিশন মেকার, তাহলে তখন আমাকে অল দিতে হবে। যদি আমার প্রোডাক্ট হয় কম্পিউটার, এটা আমি জানছি যে ম্যাক্সিমাম কিনবে কারা, এই ধরনের গেমিং কিবোর্ড গেমিং মাউস কিনবে কারা, ছেলেরা, তাহলে আমরা ছেলেদেরকে অ্যাড দেখাতে পারি। এরপর আমরা কি ডিটেল টার্গেটিং এ যখন আসবো, এই কম্পিউটারটা কারা কিনবে? এই কম্পিউটার যারা জব করতেছে, কিন্তু কি জব? কর্পোরেট জব যারা করে তারা ম্যাক্সিমাম সর্বনিম্ন স্যালারি শুরু হচ্ছে 18 থেকে 25, এবং তার উপরে সর্বোচ্চ হায়ার ম্যানেজমেন্ট যারা থাকে তারা 6 ডিজিট প্লাস স্যালারি পায়। তো এখন তারা এখন কি ডেস্কটপ কিনবে? যারা চাকরিজীবী, অফিসের কাজ অফিসেই শেষ করে চলে আসি, তো বাসায় এসে সারাদিন ক্লান্ত, ঘুমিয়ে পড়ি, রিল্যাক্স। শুক্রবারের একটা দিন আমি শুক্রবারের ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব, রিল্যাক্স। বাসায় এসে কম্পিউটার ক্লিক করার মতো সময় তাদের আছে? হ্যাঁ, তো প্যাশনের জায়গা থেকে কেউ একজন ল্যাপটপ কিনতে পারে, কিন্তু পিসি কিনবে না। পিসি সেটআপ ল্যাপটপের সেটআপ থেকেও অনেক হাই রেঞ্জে সেটআপ হয়। পিসি সর্বনিম্ন একটা নর্মাল সেটআপ করা যায়, বাট যারা আসলে পিসি সেটআপ করে তারা কিন্তু কখনোই নর্মাল পিসি সেটআপ করে না, একটু হাই এন্ডের পিসি সেটআপ করে। গেমিং পিসি।
গেমিং পিসি। তো সেই ক্ষেত্রে আমাদের কাদেরকে টার্গেট করতে হবে? ফ্রিল্যান্সার। এটা হচ্ছে আমাদের মুখ্য কিওয়ার্ড। যারা ফ্রিল্যান্সার, যারা ফ্রিল্যান্সিং ইন্টারেস্টেড, তাদের কাছে যদি আমরা একটা দেখাই, তারা কি করছে? ফ্রিল্যান্সিং শিখছে, তারপর পরে কিন্তু এখন কম্পিউটার কিনতে হবে। কারণ কোর্স থেকেই তাদেরকে বলা হয়েছে যে আপনারা ফ্রিল্যান্সিং শেখার পরে কিন্তু কখনোই মোবাইল থেকে ফ্রিল্যান্সিং করতে পারবেন না, আপনাদের ডেস্কটপ অথবা ল্যাপটপ লাগবে। এখন আমি যদি ফ্রিল্যান্সারদের অ্যাড দেখাই, তাহলে আমার সেলস রেশিও আসবে। এরপরে আবার ফ্রিল্যান্সার কিওয়ার্ডটা দেই, দেখি আর কি কি আছে ফ্রিল্যান্সার কিওয়ার্ডে। ফ্রিল্যান্সার জব, যাদের ফেসবুকে জব টাইটেল, অ্যাবাউট সেকশনে জব টাইটেল দেওয়া আছে ফ্রিল্যান্সার, তাদের কাছে অ্যাড দেখালে আমার সেল হতে পারে। সেলফ এমপ্লয় মানে ফ্রিল্যান্সার অ্যাজ এ ফ্রিল্যান্সারই বোঝায়, তাহলে সেলফ এমপ্লয় আমি যদি সিলেক্ট করি, আমার কম্পিউটারটা সেল হতে পারে। এবার আর কি কি হতে পারে? ফ্রিল্যান্সার্স, যারা এমপ্লয়। এখন ফ্রিল্যান্সার এমপ্লয়রা কারা হয়? ম্যাক্সিমাম ছোটখাটো এমপ্লয়রা। এমপ্লয় বলতে আমরা সবসময় বুঝি কি, আমাদের একটা বড় কোম্পানিতে অনেক এমপ্লয় থাকে, তারা ছোট পদস্থে, নিম্ন পদস্থ যারা থাকে, যেমন এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ বা জুনিয়র এক্সিকিউটিভ, এই ধরনের মানুষ। তো তারাও ফ্রিল্যান্সার এমপ্লয়, এমপ্লয়কে বোঝাচ্ছে। তো এমপ্লয়দের হয়তো খুব বেশি স্যালারি হয় না, তারা ওই পার্ট টাইম জব করে, তারা হয়তো 10-15 হাজার টাকার একটা মোটামুটি স্যালারি পায়। তো তাদের আসলে পিসি এখন হাই এন্ড বিল্ড পিসি দরকার হয় না, তারা কি করে? অফিসে যেয়ে অফিসে কাজ মিটিয়ে শেষ করে দেয়। এখন আর কি দিতে পারি? ফ্রিল্যান্সার দিলাম, আপনাদের কাছে কোনো কিওয়ার্ড আপনাদের মাথায় আসছে কিনা? যে স্টার্টআপ কোম্পানি ওটা হতে পারে। আচ্ছা, এটা সাজেশনে এসেছে বলে আপনি দেখে বললেন, ওকে, এটা একটা গুড থিং যে আপনি ফলো করছেন। যে স্টার্টআপ কোম্পানির কেন পিসি লাগতে পারে? সে যখন তার একটা বিজনেস পোর্টফোলিও ম্যানেজ করবে, ওয়েবসাইট ম্যানেজ করবে, পাশাপাশি সে তার প্রোডাক্ট সেল করবে, ওয়েবসাইট ম্যানেজ করবে, অ্যাড ম্যানেজ করবে, তার একটা পিসি লাগবে অবশ্যই। তো তাদেরকেও আমরা অ্যাড দেখাইতে পারি। এটা এই অডিয়েন্স গুলো আমরা দিচ্ছি কি? ডিটেল টার্গেটিং, মানে এক এক করে একটা একটা করে অডিয়েন্স আমরা দেখে 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 আমরা অডিয়েন্স দিচ্ছি। এখন দেখেন ফ্রিল্যান্সার যখন আমরা সিলেক্ট করলাম, ফ্রিল্যান্সারে কতগুলো মানুষ আছে দেখেন, তাদের অডিয়েন্স সাইজ, বাংলাদেশের ভিতরে কতগুলো মানুষ, বাংলাদেশের শুধুমাত্র বাংলাদেশ না, আমরা যে লোকেশন সেট করেছি সেই লোকেশনের ভিতরে ফ্রিল্যান্সার কতগুলো ফ্রিল্যান্সার আছে, সাইজ আছে এখানে। এরপরে ফ্রিল্যান্সার্স কেরিয়ার্স যারা বিলং করে, তাদের কতগুলো সাইজ এখানে আছে। সেলফ এমপ্লয় কারা দেখেন, সেলফ এমপ্লয় বাংলাদেশে কত হিউজ সেলফ এমপ্লয়, অভাব নাই ফ্রিল্যান্সারের। স্টার্টআপ কোম্পানি, হিউজ হিউজ অফ স্টার্টআপ কোম্পানি আছে বাংলাদেশের ভিতরে। তো এইদেরকে আমরা একটা দেখালাম। টোটাল আমার অডিয়েন্স সাইজ কত হলো? এখানে দেখেন তো কত হয়েছে আমাদের টোটাল অডিয়েন্স সাইজ। একত্রিশ লাখ থেকে 37 লাখ। 31 লাখ থেকে 37 লক্ষ অডিয়েন্স হয়েছে। ইনাফ, টোটালি ইনাফ আমাদের অ্যাড। এর থেকে বেশি আমরা একটা ক্যাম্পেইনে দিব না, সর্বোচ্চ 50 লাখ। কিন্তু এটা 10 লাখের ভিতরে রাখাটা বেটার। 10 লাখের ভিতরে প্রথম ক্যাম্পেইন যখন আপনারা লঞ্চ করবেন, 10 লাখের ভিতরে অডিয়েন্স রাখলে ন্যারো হবে অডিয়েন্সটা। ন্যারো হওয়ার পরে সেই অডিয়েন্সের কাছে ম্যাক্সিমাম বারবার বারবার যখন একটা থ্রো ঘুরবে, তখন ওখান থেকে সেলস রেশিওটা বেড়ে আসবে। যখন আপনি মেসেজ ক্যাম্পেইন দিবেন, তখন অডিয়েন্স ব্রড করেন, তখন মানুষ বেশি আপনার কাছে মেসেজ করুক, আপনি চান যারাই দেখবে তারাই মেসেজ করুক। বাট আমি চাচ্ছি সেলস, কম মানুষের কাছে সেলস বের করে আনতে, পরবর্তীতে ওই জোন বাদ দিয়ে আরেকটা জোনে যে আমি আবার ওই ধরনের অডিয়েন্স দিব, সেখানে আমার সেলস বের করে আনবো। কনস্ট্যান্টলি আমার এই প্রসেস চলমান থাকবে। এরপর আমরা অডিয়েন্স দিলাম। এবার দেখেন যে প্লেসমেন্টের কথা বলেছিলাম, ফেসবুকে 17টা প্লেসমেন্ট, সেই প্লেসমেন্ট গুলো আমরা একটু যদি দেখতে চাই। প্লেসমেন্ট কন্ট্রোল, নিউজ ফিড, স্টোরি, ইন অ্যাড, স্ট্রিম অ্যাড এবং রিলস, সার্চ রেজাল্ট, অ্যাপ অ্যান্ড সাইট। তো নিউজ ফিড আমরা জানি, স্টোরি রিল কোথায় সেটাও আমরা জানি, পাশাপাশি ইন স্ট্রিম অ্যান্ড রিল আমরা জানি। ইন স্ট্রিম কোনটা? লাইভ চলতেছে, লাইভের ভিতরে হঠাৎ করে আমরা দেখি না অ্যাড চলে আসে ছোট্ট করে নিচে, ওই অ্যাডটাকে বলা হয় ইন স্ট্রিম অ্যাড। ফেসবুকের সার্চ রেজাল্টে যে আমরা যদি কখনো সার্চ করি, এইখানে যদি সার্চ করি কোনো কোনো বিষয় নিয়ে, তখন প্রথমে অ্যাড আসে না? আমরা এখানে সার্চ করলাম বুক,
এখানে দেখেন প্রথমেই একটা অ্যাড আসছে না, স্পন্সর বইয়ের। তো সার্চ রেজাল্টে তারা বুক কিওয়ার্ডের একটা অ্যাড আমাদেরকে শো করাচ্ছে। এটা হচ্ছে সার্চ রেজাল্ট অ্যাড। আর আমরা বিভিন্ন অ্যাপ দেখি না, গেমিং অ্যাপ, যে অ্যাপে অনেক সময় অ্যাড আসে 3 সেকেন্ড 4 সেকেন্ড করে, তারপর 4 সেকেন্ড শেষ হলে আমরা ক্রস দিতে পারি, তার আগে স্কিপ করতে পারি না। ওই অ্যাডটা দেওয়া হয় এই অ্যাপ এন্ড সাইটস অ্যাড থেকে। এর ভিতরে নিউজ ফিডে যদি যান, দেখেন কতগুলো প্লেসমেন্ট। নিউজ ফিডে আছে নিউজ ফিড, প্রোফাইল ফিড, ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, মার্কেট প্লেস, ভিডিও ফিড, রাইট কলম, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, ইনবক্স। আমরা ইনবক্সে মেসেজ পাই না, ইনবক্সে ছোট্ট করে একটা ক্যাম্পেইন পাই না, ছোট করে চিকন করে থাকে ব্যানার দিয়ে, ইনবক্স ক্যাম্পেইন, বিজনেস এক্সপ্লোর, থ্রেড, ফেসবুক থ্রেড আমরা নাম শুনেছি না, আমরা থ্রেড সম্পর্কে জানি। জি, আমার অ্যাকাউন্ট আছে। আচ্ছা, থ্রেডসে অ্যাড দেখাতে পারবো, আমরা নোটিফিকেশনও অ্যাড দেখাতে পারবো। এটা নিউজ ফিডে। এবার স্টোরিতে যান, দেখেন আরো প্রত্যেকটা প্লেসমেন্ট আছে। এরকম ফেসবুকের 17টা প্লেসমেন্ট আছে, তার ভিতরে আরো বিভক্ত আরো প্লেসমেন্ট আছে, যে প্লেসমেন্ট গুলোতে আমরা অ্যাড দেখাইতে পারি। এখন আরেকটা হিডেন সিক্রেট দেখেন, আমাদের যারা কাস্টমার, তারা কি আমাদের কম্পিউটার বা ল্যাপটপ থেকে অ্যাড বেশি দেখে নাকি ফোন থেকে বেশি দেখে? ফোন থেকে। এখন আমরা যদি ফোনেও দেখাই আর ডেস্কটপেও দেখাই, তাহলে কি আমাদের ডেস্কটপে যে অ্যাডগুলো আছে সেটা আমাদের তো প্রয়োজন নাই, কিন্তু ডেস্কটপে অ্যাড দেখাচ্ছে, তাহলে ডেস্কটপে অ্যাডটা শুধু শুধু বাড়ানো হচ্ছে না, টাকা খরচ হচ্ছে না? তাহলে আমরা এখান থেকে অল ডিভাইস না দিয়ে যদি শুধুমাত্র মোবাইলটা রাখি, ডেস্কটপটা সরিয়ে দিই, তাহলে অ্যাকচুয়াল আমার যে অডিয়েন্সের কাছে পৌঁছানোর প্রয়োজন সেই অডিয়েন্সের কাছে পৌঁছাবে, মোবাইলে একটা দেখাবে, তাহলে আমার ডেস্কটপের বার্নিংটা কমে গেল। ফেসবুক এখান থেকে এক্সট্রা চার্জ করতে পারলো না। অনলি মোবাইল ভিউতে যারা দেখবে তাদের জন্য আমার ফেসবুক আমাকে চার্জ করবে। এবং মোবাইলের ভিতরে অল ডিভাইস স্পেসিফিক আমরা চুজ করতে পারবো, আইফোনে দেখাবো নাকি অ্যান্ড্রয়েডে দেখাবো। এখন তো আসলে আমাদের ইউজার তো আইফোনও হতে পারে, অ্যান্ড্রয়েডও হতে পারে, তাহলে আমরা এটা অল ডিভাইস রাখছি। যদি আমাদের এখানে ক্যাম্পেইন হইতো আইফোন 17 প্রো, তাহলে আমরা কি অ্যান্ড্রয়েড যারা ইউজ করছে তাদেরকে দেখালে ভালো হতো? তাদেরকে দেখানো যেতে পারে, নো ইস্যুস। বাট অ্যান্ড্রয়েড ইউজার কিন্তু ইনস্ট্যান্ট আইফোন কিনে না, কিন্তু একজন আইফোন ইউজার যে 15 প্রো ব্যবহার করে, সে কিন্তু 17 প্রো কেনার জন্য চিন্তা ভাবনা করছে। তাকে যদি আমি 17 প্রো ম্যাক্সের আমি যদি একটা দেখাই, তাহলে আইওএস কে যদি সিলেক্ট করি, তাহলে আইওএস এর কাছে একটা যাবে। তাহলে আমি এখানে অল রাখলাম, যেহেতু আমাদের ডেস্কটপ সেল করবো আমরা। এখন আরেকটা অপশন দেখেন, অনলি হোয়েন কানেক্টেড টু ওয়াইফাই। এখানে যদি আমরা চেকবক্স দেয়া থাকে, এই চেকবক্সটা আমরা সরিয়ে নিব, কারণ যারা ওয়াইফাই কানেক্টিভিটিতে থাকবে তাদেরকেই অ্যাড দেখাবে, ডেটা কানেকশনে যারা থাকবে তাদেরকে অ্যাড দেখাবে না। তাহলে এটা যদি চেকবক্স থাকে, এটা আমরা তুলে দিব, কারণ আমরা ওয়াইফাই ডেটা কানেকশন বোথ সাইডে আমরা চাচ্ছি। এটা আমাদের অ্যাড সেটের কাজ গেল। এতক্ষণ আমরা যা করলাম, এটা কিসের কাজ করলাম? অ্যাড সেট। অ্যাড সেটে কি কি থাকে? অডিয়েন্স, লোকেশন, এজ, তারপরে হচ্ছে ডিটেল টার্গেটিং, কাস্টম টার্গেটিং, প্লেসমেন্ট, এই প্রত্যেকটা বিষয় থাকে অ্যাড সেটে। এখন আমরা যাব অ্যাডে, যেখানে আমরা অ্যাডটা প্লেস করব। এখন অ্যাড প্লেসমেন্টে এসে আমরা প্রথমে কি পাচ্ছি? আইডেন্টিফাই কোন পেজের থ্রুতে অ্যাড দিব। আমরা এখান থেকে কোন পেজের থ্রুতে দিব, আমরা সেই পেজটা চুজ করে নিতে পারবো। আমরা যদি এখানে কোন পেজের জন্য অ্যাড দিব আমরা যদি খুঁজি, তাহলে খুঁজে আমরা এখান থেকে কি অ্যাড দিতে পারবো, তাই না? তাহলে আমরা সলভের সাথে রাখলাম, এবং ইনস্টাগ্রাম পেজটাও আমরা কানেক্ট করে নিলাম, এখানে কানেক্ট আছে। এরপরে কি আমাদের কি লাগবে? ক্রিয়েটিভ। এই অ্যাড সেটআপে এসে আমাদের ক্রিয়েটিভ সেটআপ করতে হবে। আমরা এই অ্যাডটা ফেসবুক পেজে যে পোস্টটা আছে সেটাকে কানেক্ট করব, নাকি আমরা নিজেরা একটা অ্যাড ক্রিয়েট করব? আমরা এক্সিস্টিং পোস্ট যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট পোস্ট ক্লিক করি, আমাদের পেজে যে পোস্টগুলো আছে আমরা সেখান থেকে একটা সিলেক্ট করে দেখেন কন্টিনিউ দিলে এখানে সেই পোস্টটা শো করবে, চলে আসছে। তাহলে আমার ফেসবুক পেজে যে পোস্টটা আছে সেটাকে আমি কানেক্ট করে দিয়ে এখানে অ্যাড দিতে পারবো। কিন্তু আমি চাচ্ছি না, আমি নিজে একটা অ্যাড ক্রিয়েট করব। তাহলে কি করতে হবে? এখানে সিলেক্ট করতে হবে ক্রিয়েট অ্যাড। অ্যাড সেটআপের জায়গায় আমরা ক্লিয়ার সবাই? আমরা কি সবাই আছি? জি স্যার। ওকে, তাহলে আমরা
অ্যাড সেটআপের কাজ বুঝলাম। যদি আমরা চাই ফেসবুক পেজ থেকে পোস্টটাকে আমরা কানেক্ট করব, তাহলে কানেক্ট করতে পারবো। আমরা যদি চাই নিজেরা অ্যাড ক্রিয়েট করব, তাহলে ক্রিয়েট অ্যাডে রাখবো। এখন আমরা যেহেতু নিজেরা ক্রিয়েট অ্যাড করব, সেই ক্রিয়েট অ্যাডে রাখলাম। এরপরে কি ম্যানুয়াল আপলোড, আমরা ম্যানুয়ালি আপলোড করবো। এখানে সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আমরা একটা ভিডিও অথবা ইমেজ দিব, একটা ভিডিও অথবা একটা ইমেজ। এখন আমি যদি না একটা ভিডিও একটা ইমেজ আরো অনেক কিছু দিব, তাহলে ক্যারোজেল। ক্যারোজেল একটা কি আমরা জানি কেমন হয়? এখানে একটা অ্যাড শো করে এবং ডান সাইডে বাটন থাকে, ক্লিক করলে অনেকগুলো অ্যাড আসে, ডান সাইডে আসতেই থাকে। এটাকে বলা হয় ক্যারোজেল অ্যাড। দেখি আমরা এরকম ক্যারোজেল কোনো অ্যাড পাই কিনা আমাদের নিউজ ফিডে। একটু নিউজ ফিডে ঘোরাঘুরি করি আমরা। এটা হচ্ছে সিঙ্গেল ইমেজ অ্যাড, এটা সিঙ্গেল ভিডিও অ্যাড, এটা সিঙ্গেল ভিডিও অ্যাড। মনে হয় না এখন ক্যারোজেল আসবে, কারণ এখন আমাদের প্রয়োজন তো, এই জন্য আমাদের ক্যারোজেল এখন আর আসবে না। কিন্তু আনঅফিশিয়ালি হঠাৎ করে যখন আমরা কাজ করি, হঠাৎ করে দেখবেন এটা ক্যারোজেল অ্যাড চলে আসবে। ক্যারোজেল অ্যাডটা হয় বেসিক্যালি এখানে ডান পাশে একটা বাটন থাকে, এখানে একটা বাটন থাকে, আর এখানে একটা ইমেজ থাকে। বাটনে ক্লিক ড্রিমার্স করলে একাডেমিতে ক্যারোসেল অ্যাড গুলো আছে। ড্রিমার্স একাডেমিতে ক্যারোজেল অ্যাডগুলো আছে। আচ্ছা, ওকে। তাহলে এই অ্যাডগুলো কিন্তু আমরা এইভাবে এক এক করে দেখতে পারবো। তো সেটাকে বলা হচ্ছে ক্যারোজেল অ্যাড। সেখানে আমরা 1 বাই 1 ভিডিও, ইমেজ, অনেক কিছু কানেক্ট করে আমরা ক্যারোজেল অ্যাড দিতে পারবো। বাট সেলস ক্যাম্পেইনের জন্য পারফেক্ট কোনটা? সিঙ্গেল ভিডিও অর ইমেজ অ্যাড। ঠিক আছে, আমরা ম্যানুয়ালি আপলোড করে সিঙ্গেল ভিডিও অর ইমেজ অ্যাড দিব। আমরা এখানে ফরম্যাটে এসে সিঙ্গেল ভিডিও এবং ইমেজ অ্যাড দিয়ে দিলাম। এবার হচ্ছে ডেস্টিনেশন, কোথায় যাবে? যখন ভিডিওটা দেখবে, লার্ন মোর, বুক নাও, অর্ডার নাও বাটনে ক্লিক করবে, তখন কোথায় যাবে সে? এখানে দেখা যাচ্ছে solvexa24.com, কিন্তু আমি solvexa24.com এ যেতে যাচ্ছি না, আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের পেজে ল্যান্ড করতে যাচ্ছি। তাহলে এখন এখানে লিঙ্কটা আমরা কপি করব। কোথায় যাব? জাস্ট ওয়েবসাইট ইউআরএল এ যে আমরা পেস্ট করে দিব। এখানে একটা ওভারভিউ আসবে, দেখবেন চলে আসছে না ওভারভিউটা লিঙ্কটা দেওয়ার পরে? আমরা এখান থেকে যে লিঙ্কটা কানেক্ট করলাম, সেই লিঙ্কের থ্রুতে ফেসবুক কিন্তু একটা ওভারভিউ দিয়ে দিয়েছে লিঙ্কের টার্গেট করে। এখন ডিসপ্লেতে আমরা এখানে দেখেন demo.solvexa24.com দেয়া আছে, বাট আমরা এখানে শো করতে যাচ্ছি ডিরেক্ট solvexa.com। তাহলে solvexa24.com। এখন দেখেন এখানে demo.solvexa.com লেখা ছিল, এখানে দেখেন শুধুমাত্র solvexa.com চলে আসবে। তাহলে ডিসপ্লে লিংকে কি শো করবে সেটা আমরা দেখাই দিতে পারছি। আমরা ফুল লিংকটা আমরা মানুষকে দেখাতে যাচ্ছি না, আমরা ব্র্যান্ড নেমটাকে চেনে যাচ্ছি। এটা আমাদের ব্র্যান্ড নেমটাকে চিনছে না মানুষ। এখানে দেখলে যে solvexa24.com এর একটা অ্যাড এসছে। এরপরে আমরা কি হোয়াটসঅ্যাপ এখানে দেয়া আছে, আমরা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কোথাও কানেক্ট করতে যাচ্ছি না, আমরা ডিরেক্ট ওয়েবসাইটে কানেক্ট যাচ্ছি। এই জন্য এখানে নান দিয়ে দিব। নান দেওয়ার পরে আমরা নিচে এসে সেটআপ ক্রিয়েটিভ, সেটআপ ক্রিয়েটিভ। ক্রিয়েটিভ বলতে আমরা যে পোস্টার বা ভিডিও দিতে যাচ্ছি সেটা দিব আমরা। তো এখন এই ছবিটা আমাদের লাগবে না, তাহলে এই ছবিটা আমরা একটু ওপেন করি। ছবিটা অবশ্য খোলা, বাট আমি জাস্ট আপনাদের দেখানোর স্বার্থে আমি ডাউনলোড করে রাখছি। এখন এই ছবিটাকে আমরা এই সেটআপ ক্রিয়েটিভে ক্লিক করলাম, ইমেজ আমরা দিব, ইমেজে ক্লিক করলাম, জাস্ট নেক্সটে চলে গেলাম। এবার আমাদের এখানে যে আপলোড অপশন, এই আপলোড অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট ডাউনলোডে যাব, আমরা যে ইমেজটা ডাউনলোড করেছিলাম এটা সিলেক্ট করে কানেক্ট করে দিব। এই যে ইমেজটা চলে আসলো, এই ইমেজটাকে এখন আমরা জাস্ট ফিক্সড হয়ে গেছে, আমরা নেক্সট। এখন দেখেন আমি বলেছিলাম না ফেসবুকে 3টা রেশিওতে অ্যাড দিতে হয়, 1:1, 9:16 এবং 16:19। এখন 1:1 এ দেখেন 9:16 কেমন দেখাচ্ছে, বাজে দেখাচ্ছে না? তাহলে এখানে আমাদের অরিজিনালটা দিয়ে দিতে হবে। যখন আমরা এই পোস্টটা বানাবো, তখন এই সাইজেও একটা পোস্টার বানিয়ে ফেলবো। আমরা যখন ক্যাম্পেইন করব, তখন এই সাইজেও আমরা একটা পোস্টার বানিয়ে ফেলবো। তাহলে আমাদের এখানে সকল রেশিওতে ঠিক আছে, আমরা এখানে অরিজিনাল করে দিই, আর এখানে তো অরিজিনাল আছেই। এবার চলে যাবো আমরা নেক্সট, নেক্সট, স্কিপ এন্ড কন্টিনিউ, ডান।
এখন আমাদের ছবিটা চলে আসছে, 5 ইয়ার্স ওয়ারেন্টি সামনে শো করছে। এখন আমাদের কি দিতে হবে? আমরা ক্রিয়েটিভ দিলাম। ক্রিয়েটিভ দেওয়ার পরে আমাদের প্রাইমারি একটা টেক্সট দিতে হবে, যে টেক্সটটা এই প্রথমে শো করবে। তাহলে টেক্সটটা কিভাবে দিব? টেক্সটটা এইটা আমরা কপি করে নিয়ে আমরা একটু কোপাইলটের কাছে যাব, বন্ধুকে বলবো, বন্ধু এইটার উপরে আমাকে একটা বাংলা ক্যাপশন লিখে দাও। ও থিঙ্ক করছে, থিঙ্ক করে আমাকে একটা রেজাল্ট দিবে। ও আমাকে খুব শর্ট একটা ক্যাপশন তৈরি করে দিয়েছে। আমি এটাকে কপি করলাম, অ্যাডস ম্যানেজারে চলে গেলাম, প্রাইমারি টেক্সটে আমরা এটা পেস্ট করে দিলাম। এখন আমাদের এখানে টোটাল ক্যাপশনটা দেয়া শেষ। এখন আমাদের কি করতে হবে? এই যে বাটনের যে জায়গাটা, এখানে একটা টেক্সট শো করছে না, যেটা আমাদের ডিফল্ট চলে এসছে ওয়েবসাইট থেকে, আমরা চাচ্ছি এখানে অর্ডার নাও, আজই অর্ডার করুন, এটা লিখবো। তাহলে এটা কোথা থেকে লিখবো? জাস্ট এটাকে কপি করলাম, একটু নিচে আসবো, এই যে হেডলাইন, হেডলাইনের এখানে জাস্ট এটা পেস্ট করে দিব, আর আজই অর্ডার করুন। দেখেন আজই অর্ডার করুন চলে আসছে। তাহলে আজই অর্ডার করুন চলে আসার পরে এখন বাটনটা কি থাকবে? অর্ডার নাও বাটনটা থাকবে না? এই যে কল টু অ্যাকশন, সিটিএ, এখানে এসে আমরা কি করব? অর্ডার নাও বাটনটা খুঁজবো। এই যে অর্ডার নাও, অর্ডার নাও চলে এসছে। এখন দেখেন ডেসক্রিপশন একটা অপশন আছে, এখানে আমরা কি করব? এখানে আমরা 5 স্টার রেটিং দিব, 1 2 3 4 5। আমরা এখানে 5 স্টার রেটিং দিয়ে দিলাম। যখন এখানে কাস্টমার এই ক্যাম্পেইনটা ভিউ করবে, আচ্ছা এখানে জায়গাটা কম হয়ে গিয়েছে, এই জন্য আসছে না। হ্যাঁ, এখানে যদি আমরা এই অর্ডার নাও লেখাটা সরিয়ে দিই, টেক্সটটা অনেক বড়, এই জন্য শো করছে না। এটা পিসিতে শো করবে অনলি, যদি টেক্সট বড় হয় তাহলে পিসিতে শো করবে। ঠিক আছে? তো অর্ডার নাও বাটন দিলাম, আমরা অর্ডার নাও লিখে দিলাম, অর্ডার করুন কি লিখে দিলাম। এখন আপনারা সবাই, আমি আপনাদের সবাইকে এই লিঙ্কটা দিচ্ছি, এই লিঙ্কটা চেক করবেন এই অ্যাডটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা। আমি আপনাদের জুম চ্যাট বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সবাই এটা দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানাবেন। আপনাদের চ্যাট বক্সে দেখেন আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, সবাই পেয়েছেন? জুম চ্যাট বক্সে জি পেয়েছি, সবাই পেয়েছি। লিঙ্কে ক্লিক করেন, ক্লিক করা হয়েছে। ক্লিক করে দেখেন যে আসলে কি আসছে। আমরা যে একটা সেটআপ করেছি একটা দেখতে পাচ্ছেন কিনা আপনি? জি দেখা যায়। সবাই চেক করেন। জি দেখা যাচ্ছে। তাহলে আমরা অ্যাডটা কোন কোন প্লেসমেন্টে দিয়েছি, কিভাবে দিয়েছি সব আমরা অনেকগুলো প্ল্যাটফর্মে দেখাচ্ছে। হ্যাঁ, আমরা ওই যে ফেসবুকের সকল প্ল্যাটফর্মে আমরা দিয়েছি, সবগুলো প্ল্যাটফর্ম শো করছে। এখন কেউ যদি আমাদের এই অর্ডার নাও বাটনে ক্লিক করে তাহলে আমাদের কোথায় নিয়ে যাবে? আমরা যদি একটু প্রিভিউতে চেক করি, নিয়ে আসছে আমাদের ওয়েবসাইটে। তাহলে এখন যদি কেউ অ্যাডটা দেখে অর্ডার নাও বাটনে ক্লিক করে তাহলে আমাদের ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে আসার পরে এটা দেখবে, দেখে সবকিছু দাম সবকিছু দিয়ে যদি পছন্দ হয় অর্ডার নাও ক্লিক করে নাম মোবাইল নাম্বার সবকিছু দিয়ে তারা কি জাস্ট অর্ডার করুন ক্লিক করবে। কংগ্রেচুলেশন, আপনার অর্ডারটি সম্পূর্ণ হয়েছে। আমরা কি টোটাল একটা সেলস ক্যাম্পেইন কিভাবে সেট আপ করতে হয় আমরা কি এখন শিখতে পেরেছি আজকে? জি আলহামদুলিল্লাহ।
যাক, শুকর আলহামদুলিল্লাহ যে আজকে আমরা সেলস ক্যাম্পেইন নিয়ে যেটা আলোচনা করতে চেয়েছিলাম আমরা সেটা ফ্রুটফুল ভাবে ক্লাসটা শেষ করেছি এবং আপনারা সবাই মনোযোগ সহকারে দেখেছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।